আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুম থেকে খুরশেদ আলম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আজকে লেকচার 4, যেটা বাংলা উচ্চারণ 2। আমি দেখতে পাচ্ছি অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা রাখি তোমরা ভালো আছো। প্রণাম স্যার, ধন্যবাদ। জয়িতা রানী পদ্মা, সঙ্গেই থাকো। আচ্ছা, তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছে কমেন্ট করে জানাবে। পাশাপাশি ক্লাসটি অবশ্যই 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 শেয়ার করে দেবে, এটা তোমাদের কাছে আমার চাওয়া। ঠিক আছে? ওকে। আচ্ছা, রায়হান আবিদ লিখেছে, স্যার অ্যাডমিশনের বাংলা অংশের জন্য ব্যাকরণ, বিরোচন, লিখিত, সাহিত্য পাঠ, সহপাঠ, বাংলা প্রথম পত্র সবটাই কি আপনার এই ক্লাসগুলো করলে কভার হবে? লক্ষ্য করো, আমি তোমাকে বলি বিরোচন অংশটুকু তোমাকে পড়তে হবে। হুম, বিরোচন অংশটুকু তুমি অবশ্যই পড়বে, নিজ দায়িত্বে এটি পড়বে। পাশাপাশি তোমার যে প্রথম পত্র আছে, প্রথম পত্র তুমি নিজে পড়বে এবং আমি ব্যাকরণ অংশে ক্লাস নিব, অনেকগুলো ক্লাস নিব। পাশাপাশি আমি বাংলা প্রথম পত্র তোমাদের আলোচনা করব এবং আমি যেভাবে আলোচনা করব ধারাবাহিকভাবে তোমরা ঠিক সেভাবেই পড়বে। আশা করছি এখান থেকে কমন পাবে। ঠিক আছে? যদি ঠিকঠাক করতে পারো কমন পাবে। ওকে, তোমরা ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও। তোমরা গত ক্লাসটি আমাকে ফাঁকি দিয়েছো, তোমরা শেয়ার করোনি খুব বেশি। ঠিক আছে? 50টাও শেয়ার করোনি, তোমরা ফাঁকি দিয়েছো, আজকে ফাঁকি দিও না। কেমন? আচ্ছা, ওকে। ক্লাসটা শেয়ার করে দাও, কেমন? ওকে। আজকে আমাদের বাংলা উচ্চারণ 2। আমি উচ্চারণের ক্লাস করতে গিয়ে, আচ্ছা 1 মিনিট, আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু পানি খেয়ে আসি। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা আলোচনায় আসি। আমি তোমাদেরকে বলেছিলাম যে উচ্চারণ শিখতে গেলে অক্ষরের বিকল্প কিছু নেই। অক্ষর তোমাকে জানতেই হবে, কারণ অক্ষর এখানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করো, পড়েছিলাম আমরা গত ক্লাসে পড়েছিলাম ধ্বনির পরিবর্তন। ঠিক আছে? অর্থাৎ উচ্চারণে এসে, অর্থাৎ উচ্চারণ পড়তে এসে, লক্ষ্য করো, উচ্চারণ পড়তে গেলে বেশ কিছু বর্ণের পরিবর্তন হয়। বর্ণের পরিবর্তন হয়। ঠিক আছে? বেশ কিছু বর্ণের পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো আমরা দেখেছি। কি পরিবর্তন? স্বরধ্বনির পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ঠিক আছে? এই পরিবর্তনগুলো আমরা দেখেছি, এগুলো আমাদের জানা লাগবে। এই পরিবর্তনগুলো যদি আমরা না জানি, যদি না বুঝি, তাহলে কিন্তু আমাদের এই উচ্চারণ যেই হয়, যেটা উচ্চারণ হয় সেটা লেখা কঠিন হবে। আরেকটি বিষয় আমি বলেছি, অক্ষর জানার বিকল্প কিছু নেই। অক্ষর, এই অক্ষর তোমাকে জানতেই হবে। অক্ষর যদি তুমি না জানো তাহলে তোমার জন্য এটা কঠিন হবে। ওকে, আমরা মূল আলোচনায় চলে আসি। ঠিক আছে? যত কথা হলো উচ্চারণ 2, অর্থাৎ আমাদের উচ্চারণের মোট 3টা ক্লাস হবে। একটা ক্লাস হয়ে গেছে, এটা 2 নম্বর ক্লাস। এরপরে আমরা 3 নম্বর ক্লাস দিয়ে উচ্চারণটা শেষ করব। পরবর্তীতে আমরা প্রশ্নগুলো সমাধান করব। ঠিক আছে? ওকে, এখন আসো, দেখো, অ এর উচ্চারণ এখানে আমি লিখেছি কি? লক্ষ্য করো, এখানে আমি লিখেছি অ এর উচ্চারণ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি লিখেছি অ এর উচ্চারণ, অর্থাৎ
অধ্বনির উচ্চারণ। এই অধ্বনির উচ্চারণ শিখতে গেলে আমাদের আজকে এই অধ্বনির আমাদের আগে অধ্বনির অবস্থান সম্পর্কে একটু স্পষ্ট ধারণা রাখতে হবে। অধ্বনির স্পষ্ট ধারণা রাখতে হবে, যেমন শব্দের শুরুতে অধ্বনির প্রয়োগ ঘটে, অর্থাৎ শব্দের শুরুতে অধ্বনি থাকে, শব্দের মাঝখানে অধ্বনি থাকে, শব্দের শেষেও অধ্বনি থাকে, অর্থাৎ অধ্বনির অবস্থান তিনটা জায়গায় আমরা লক্ষ্য করি। যেমন আমি একটা শব্দ লিখি, দেখো আমি একটা শব্দ লিখছি অতিশয়। এই অতিশয় শব্দের দিকে তাকাও। এই অতিশয় শব্দের প্রথমে দেখো একটা অবর্ণ আছে। কি বর্ণ আছে? অবর্ণ আছে। এটা হচ্ছে আদ্য অ। ঠিক আছে? আচ্ছা, আমি একটা শব্দ লিখলাম দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। এই যে কাকলির ক, এই কটা হলো ক। এই ক এর সাথে কি আছে? আমরা ধ্বনি প্রকরণ যে ক্লাসটি করেছি সেই ক্লাসে আমরা জেনেছি যে যে কোনো ব্যঞ্জনের সাথে চারটা ব্যঞ্জন ছাড়া খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই বর্ণগুলোতে ছাড়া আমরা বাকি বর্ণগুলোর শেষে একটা অধ্বনির অস্তিত্ব লক্ষ্য করি। ঠিক তেমনি এই যে ক বর্ণ, এই ক বর্ণের সাথে কোনো কার নেই, অর্থাৎ এর সাথে একটা অলীন আকারে আছে। ঠিক আছে? ওকে, ফার্স্ট ক্লাসগুলি এই পেজেই পাবে। এই পেজে দেখো একটা পিন পোস্ট করা আছে, সেখানে সব ক্লাসগুলো সাজিয়ে দেওয়া আছে, সেখানেই পাবে। ওকে, তাহলে এই যে শব্দের মাঝে কি আছে? শব্দের মাঝে একটা অবর্ণ আছে। ওকে, এরপরে আসো, দেখো বলছে কি প্রিয়তম। এই যে প্রিয়তম, এই যে তম, এই ময়ের শেষে দেখো একটা অ আছে। অর্থাৎ অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে ত, এই ত এর সাথে কোনো কার নেই, অর্থাৎ এর সাথে একটা অ আছে। এই যে অন্তস্থ, এর কোনো কার নেই, এর সাথে একটা অ আছে। এই যে ম, এই ম এরও কোনো কার নেই, অর্থাৎ যে বর্ণগুলোর কোনো কার থাকে না সেই বর্ণগুলোতে একটা করে অ থাকে। এটা হচ্ছে অন্ত অ। অর্থাৎ আমি তোমাকে একটা বিষয় স্পষ্ট ধারণা দিতে চেষ্টা করছি যে শব্দের শুরুতে অধ্বনি থাকে, শব্দের মাঝে অধ্বনি থাকে, শব্দের শেষেও অধ্বনি থাকে। এই জন্য অধ্বনির অবস্থান সম্পর্কে তোমার একটি ক্লিয়ার পরিষ্কার ধারণা থাকতে হবে, নয়তো তুমি উচ্চারণ পারবে না। ঠিক আছে? ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো, এই অধ্বনির উচ্চারণ আমি গত ক্লাসে বলেছিলাম যে অধ্বনির উচ্চারণ দুই ধরনের হয়। একটা হচ্ছে অই থাকে, আরেকটা হচ্ছে ওতে রূপান্তরিত হয়। অর্থাৎ অধ্বনির উচ্চারণ প্রকৃতি হচ্ছে দুই ধরনের। আবার অন্যদিকে পড়িয়েছিলাম এ ধ্বনির উচ্চারণও দুই ধরনের, একটা এই থাকে, আরেকটা এ হলো হয়ে যায়। কি হয়? হয়। ওকে, যাই হোক, আমরা এই ধরনের পরিবর্তনটা একটু লক্ষ্য করব, কারণ এই এই বাকি যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোতে মোটামুটি ধ্বনির চেঞ্জ হয়, কিন্তু একটা বর্ণ এভাবে একাধিক রূপে আসলে দেখা যায় না। দেখা যায় ইও বর্ণটাও দেখা যায়, কিন্তু ওগুলো দেখা গেল ওগুলো যে ধরনের উচ্চারণ হয় সেটা পারা যায়, কিন্তু এই অতে যত ঝামেলা আর এতে ঝামেলা, এই জন্য এই দুইটা ঝামেলা আমাদেরকে একটু ভালোভাবে রপ্ত করতে হবে। যাই হোক, আমরা জানি এ ধ্বনির আমরা যেহেতু অয়ের উচ্চারণ করছি, সুতরাং আমরা একটা বিষয় একটু লক্ষ্য করব। আমি তোমাদেরকে একটা বিষয় বলতে চাই, বোঝাতে চাই যে অয়ের উচ্চারণ হয় দুই ধরনের, একটা অই থাকে, আরেকটা ওতে রূপান্তরিত হয়। তোমরা বছর রিসেন্ট একটা প্রশ্ন দেখবে অধ্যাপক শব্দের এই যে অবর্ণটা আছে, এই অবর্ণের উচ্চারণ কেমন? সংবৃত না বিবৃত? লক্ষ্য করো, সংবৃত না বিবৃত, এদিকে একটু লক্ষ্য করো। এখানে উত্তর কোনটা হবে? এই অধ্বনির উচ্চারণ সংবৃত হবে না বিবৃত হবে? এটা একটু তোমরা লক্ষ্য করো। এই অধ্বনির উচ্চারণ কি হবে? সংবৃত হবে না বিবৃত হবে? উত্তরটা করো। এই ধ্বনির উচ্চারণটা কেমন হবে? এই অধ্বনির উচ্চারণটা কেমন হবে? বা আমি তোমাকে বললাম অধিকার শব্দের অধিকার, এই অধিকার শব্দের অ এর উচ্চারণ কেমন? সংবৃত না বিবৃত না অর্ধ সংবৃত না অর্ধ বিবৃত? অর্ধ সংবৃত
না অর্ধবিবৃত? কি হবে? উত্তর করো। দ্রুত একটু উত্তর করবে। অধ্বনির উচ্চারণটা কেমন হবে? আচ্ছা, এই অধ্বনিটার উত্তর এই অধ্বনিটার উচ্চারণ কেমন হবে এটা জানতে গেলে আমাদের এই চার্টের দিকে একটু খেয়াল রাখতে হবে। এই যে চার্ট, মৌলিক স্বরধ্বনির চার্ট, লক্ষ্য করো আমাদের প্রয়োজন হলো এই দুইটা বর্ণ। কোন দুইটা বর্ণ? এই দুইটা বর্ণ। লক্ষ্য করো, লক্ষ্য করো আমাদের আমাদের কাজ হলো এই দুইটা বর্ণ নিয়ে। দেখো, কখনো অধ্বনিটা অ হচ্ছে, কখনো অধ্বনিটা ও হচ্ছে। একটা বিষয় একটু মনোযোগ সহকারে শোনো। অধ্বনি যখন অ হবে তখন সেটাকে বলবো স্বাভাবিক। কি বলবো? স্বাভাবিক। আচ্ছা, এখানে লিখি, অধ্বনিটা যখন অ হবে তখন তাকে বলবো স্বাভাবিক। ঠিক আছে? আর অধ্বনিটা যখন ও হবে, একটু লক্ষ্য করো, অধ্বনিটা যখন ও হয়ে যাবে অর্থাৎ অধ্বনির অ হবে, এটাই স্বাভাবিক এবং সত্য কথা। কিন্তু এই অটা যখন ও না হয়ে, অটা যখন অ না হয়ে, অটা যখন অ না হয়ে ও হবে, অর্থাৎ অ এর হবার কথা ছিল অ, কিন্তু সেটা না হয়ে হয়ে গেছে ও, এই ধরনের যখন হবে তখন সেটাকে বলা হয় অস্বাভাবিক। অস্বাভাবিক। ঠিক আছে? অস্বাভাবিক। লক্ষ্য করো, অস্বাভাবিককে বলা হয় বিকৃত। অস্বাভাবিককে কি বলা হয়? বিকৃত বলা হয়। একটা বিষয় একটু দেখো, একটা বিষয় একটু দেখো, যখন আমাদের নায়ক হিরো আলম, আমাদের নায়ক কি? হিরো আলম। হিরো আলম সমান সমান হিরো আলমই হবে। ঠিক আছে? হিরো আলম, হিরো, এটা ঠিক আছে, মানে এটা হচ্ছে হিরো আলম হিরো হবে, এটাই হলো স্বাভাবিক। স্বাভাবিক। কিন্তু এই হিরো আলম, হিরো আলম বলছে, হিরো আলম মনে করো বলছে যে আমি গায়ক, অর্থাৎ গানের 12টা বাজায় দিল, তখন সেটা কি? অস্বাভাবিক। অস্বাভাবিক। আচ্ছা, লক্ষ্য করো, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, হিরো আলম হিরো হবে কারণ তার নামের সাথে একটা হিরো হিরো ব্যাপার আছে। ঠিক আছে? সুতরাং হিরো হবে, এইটাই স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু হিরো না হয় যখন গায়ক হয়ে গেল তখন গানের 12টা বাজায় দিল। ঠিক আছে? তখন এটা হচ্ছে তার অস্বাভাবিক আচরণ বা বিকৃত আচরণ। কি আচরণ? বিকৃত আচরণ। ঠিক তেমনি অধ্বনিটার উচ্চারণ অ হবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু অধ্বনিটার উচ্চারণ যখন অ না হয়ে ও হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অস্বাভাবিক। কি বলা হচ্ছে? অস্বাভাবিক বা বিকৃত রূপ। তাহলে আমরা এই কথাটাতে একটু স্পষ্ট ক্লিয়ার হয়েছি। জাতীয় সঙ্গীত নিয়ে আসবে? আচ্ছা, আমরা তো এই কথাটুকু একটু স্পষ্ট ক্লিয়ার হয়েছি যে অটা অ হবে, এটা হচ্ছে স্বাভাবিক রূপ। কিন্তু এই অধ্বনির অস্বাভাবিক রূপ বা বিকৃত রূপ হলো কি ও? এতটুকু কথা বুঝেছো কিনা এটা একটু কমেন্ট করো। আমি যে কথাটা বলতে চাইলাম তোমাদের, যে অটা অ হবে এটা স্বাভাবিক, কিন্তু অটা যখন ও হয়ে যাবে তখন সেটা হবে অস্বাভাবিক, অর্থাৎ বিকৃত। এই কথাটুকু কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও। বুঝছো কি না বুঝো নাই? ওকে, দেখো আমি একটা শব্দ লিখি, যেমন একটা শব্দ লিখছি আমি অমিল, একটা শব্দ লিখছি অমিল। দেখো, এই অমিল শব্দে অক্ষর কয়টা? অক্ষর হলো দুইটা, একটা হলো অ আর একটা হলো মিল। লক্ষ্য করো, মিল হচ্ছে মুক্ত বদ্ধাক্ষর, এই জন্য হসন্ত দিলাম, মিল। এই যে অ, তুমি কি বলছো অমিল? তুমি কি এটাকে ও উচ্চারণ করছো? না, ও উচ্চারণ করছো না, তুমি উচ্চারণ করছো কি অ, অর্থাৎ অ অই হয়েছে, এখানে অ অ হয়েছে, সুতরাং এটা হচ্ছে অ এর স্বাভাবিক রূপ। ওকে, এরপরে দেখো তুমি বলছো কি, তুমি বলছো অতি, বা তুমি বলছো নদী, নদী বলছো, এই নদীর
উচ্চারিত রূপ কি? উচ্চারিত রূপ হলো নৌকারে ন দরে শিকারে দি, অর্থাৎ এই যে ন, আচ্ছা এই নদীটা বাদ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন একটা শব্দ লিখেছি আমি অতি, কি লিখেছে? অতি। এই অতি শব্দের দিকে তাকাও, এই যে একটা অ, এই যে আরেকটা তি, অতি, দুইটা অক্ষর। তুমি কি এখন এটাকে উচ্চারণ করো অতি? অতি উচ্চারণ করো কি? না, তুমি অতি উচ্চারণ করো না, তুমি উচ্চারণ করো কি? ও তয় শিকারে তি, অতি। অর্থাৎ এই যে অ, এই যে অ, এই অটা হয়ে গেল ও, অর্থাৎ অ হবার কথা ছিল অ, কিন্তু অ না হয়ে ও হয়েছে। এর জন্য এটাকে বলা হচ্ছে অ এর বিকৃত উচ্চারণ বা বিকৃত রূপ। ঠিক আছে, এতটুকু বুঝছো কি? এতটুকু বুঝছো কি? এতটুকু বুঝছো? কমেন্ট করিও। ওকে, তারপরে আসো। লক্ষ্য করো, তাহলে আমরা এবার চার্টে আসি। দেখো তো আমাদের প্রয়োজন কি? ভাই এই চার্টটা তোমাকে একটু এবার ভালো করে বুঝতে হবে। দেখো আমাদের এখানে কাজ হচ্ছে এই দুইটা বর্ণকে নিয়ে, এই দুইটা বর্ণকে নিয়ে। লক্ষ্য করো, এই লাইনের ধ্বনিগুলো হচ্ছে সংবৃত, এই লাইনের ধ্বনি হচ্ছে বিবৃত, এই লাইনের সাপেক্ষে এই লাইনের ধ্বনি হচ্ছে অর্ধসংবৃত, এই লাইনের সাপেক্ষে এই লাইনের ধ্বনি হচ্ছে অর্ধবিবৃত। আমরা মৌলিক স্বরধ্বনি যখন পড়েছিলাম তখন আমরা এগুলো পড়েছি, কিন্তু আমরা এবার এই দৃষ্টিকোণ থেকে দেখব যে আমরা দেখেছিলাম চারটা ধ্বনির দৃষ্টিকোণ থেকে। কয়টা? চারটা ধ্বনির দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, তাহলে আমরা এবার এই কাজটা করতে পারি না? দেখো তো, আমরা এই দুইটা ঘরকে উঠাই দিলাম, ঠিক আছে, এই দুইটা ঘরকে আমরা উঠাই দিলাম, তাহলে আমাদের ঘর থাকে কোনটা? আমরা যদি এই দুইটা ঘরকে তুলে দিই তাহলে দেখো তো, এবার লক্ষ্য করো তো, আমাদের উচ্চারণের প্রয়োজন হলো এই বর্ণটা আর এই বর্ণটা, এই দুইটা বর্ণ। এই দুইটা বর্ণের মধ্যে এই বর্ণের সাপেক্ষে এই বর্ণের উচ্চারণ কেমন? এই বর্ণ যখন উচ্চারণ করি তখন আমাদের ঠোঁট দুইটা কাছে থাকে, অর্থাৎ এটা উচ্চারণের সময় উচ্চারণ হয় সংবৃত। আবার যখন এইটার সাপেক্ষে এইটাতে যায় তখন আমাদের ঠোঁট দুটো একটু দূরে চলে যায়। এই দূরে চলে যাওয়ার কারণে এই ধ্বনিটাকে বলা হয় বিবৃত ধ্বনি, এই ধ্বনিকে বলা হয় সংবৃত ধ্বনি। লক্ষ্য করো, আমি কিন্তু উপরের দুইটা ঘরকে বাদ দিছি, বাদ দিয়ে এই দুইটা ঘরের সাপেক্ষে আমি বলছি, এই দুইটা ঘরের সাপেক্ষে আমি বলছি যে এইটা হলো সংবৃত, এটা হলো বিবৃত। তাহলে এই যে উপরে অর্ধকথা, এই অর্ধকথা, এই দুইটা অর্ধকথা যদি আমরা কেটে দিই তাহলে অ যখন উচ্চারণ হয় অ, তখন সেটা হয় স্বাভাবিক, আর তখন সেটার উচ্চারণ হলো কি? উচ্চারণ হইলো আমাদের, এই যে দেখো কি উচ্চারণ? বিবৃত। কি উচ্চারণ? বিবৃত। এবার দেখো অ যখন ও উচ্চারণ হয় অর্থাৎ সেটা হলো অস্বাভাবিক। সেটা কি? অস্বাভাবিক, অস্বাভাবিক, অস্বাভাবিক। এবং এই যে দেখো সেটা কি? সেটা হলো সংবৃত। তাহলে আমরা কি এই কথা বলতে পারি না অ এর ও উচ্চারিত রূপটা হলো সংবৃত রূপ, আর অ এর অ উচ্চারণ রূপটা হলো বিবৃত রূপ? অর্থাৎ অ এর স্বাভাবিক উচ্চারণ হলো বিবৃত, অ এর অস্বাভাবিক উচ্চারণ হলো সংবৃত। আমরা কি এতটুকু বলতে পারি? একটু কমেন্ট করো, আমরা কি এতটুকু বলতে পারি? বলতে পারি না এতটুকু? হ্যাঁ, তোমরা কি বলছো? আমরা কি এতটুকু বলতে পারি না? দেখো আমরা কিন্তু চারটা বর্ণের, এই যে আমাদের একটা দুইটা তিনটা চারটা, এই চারটা লাইনের সাপেক্ষে এবার কিন্তু আমরা দেখছি না, আমরা দেখছি এই দুইটাকে নিজেদের সাপেক্ষে। অর্থাৎ ও উচ্চারণ করার সময় ঠোঁট দুটা কাছে থাকে আর অ উচ্চারণ করার সময় ঠোঁট দুটা দূরে চলে যায়। সেই দিক থেকে এই ওটা হলো সংবৃত আর এই অটা হলো বিবৃত। কথা বোঝা গেছে?
তাহলে অ সমান সমান যখন অ উচ্চারণ হবে স্বাভাবিক হবে তখন সেটা হবে বিবৃত, আর অটা যখন ও উচ্চারণ হবে তখন সেটা হবে সংবৃত। এতটুকু কি বুঝছো? ওকে, যদি বুঝে থাকো তাহলে এবার এই পাশে আসো, কারণ একই কথা আমি বারবার রিপিট করব না। দেখো, এই যে এ আছে আর এ আছে, অর্থাৎ এর উচ্চারণ কখনো এ থাকে, কখনো এর উচ্চারণ এ হয়ে যায়। কথা বোঝা গেছে? অর্থাৎ আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে বলতে চাই যখন এর উচ্চারণ এই হয় তখন সেটা হলো স্বাভাবিক, সেটা কি স্বাভাবিক। আর যখন এর উচ্চারণ এ না হয়ে এ হয়ে যায় তখন সেটা হলো কি, সেটা হলো অস্বাভাবিক। সেটাকে কি বলবো? অস্বাভাবিক, অস্বাভাবিক বা বিকৃত। তাহলে এই যে অস্বাভাবিক বা বিকৃত রূপ আর স্বাভাবিক রূপ আমরা একটু দেখে নিই। আমরা যদি দেখি, লক্ষ্য করো, আমরা যদি দেখি, একটু তাকাও, এই যে এটা যখন এই উচ্চারণ হবে তখন সেটা কি, এই যে উপরের দিকে তাকাও, এ যখন এই উচ্চারণ হবে তখন সেটা সংবৃত, আর এটা যখন এ উচ্চারণ হবে তখন সেটা বিবৃত। কথা বোঝা গেল? তাহলে আমরা যেহেতু ছকে দেখলাম, সুতরাং আমরা এবার লিখতে পারি না, এ উচ্চারণ যখন ঠিক থাকবে তখন সেটা সংবৃত, আর এ উচ্চারণ যখন এ হয়ে যাবে বা বিকৃত হয়ে যাবে তখন সেটা বিবৃত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলো, কথা কি ক্লিয়ার না ভেজাল? বলো। এই বাচ্চারা, কথা কি ক্লিয়ার না ভেজালস? কোনটা বলো? ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় দেখছি যে অ এর স্বাভাবিক রূপ, অ, অ মানে কি, ঠোঁট দুইটা দূরে চলে যায়, এজন্য অ এর স্বাভাবিক রূপ হলো বিবৃত, আর অ সমান সমান যখন ও হয় তখন সেটা হলো কি, ঠোঁট দুটা কাছে থাকে, এই জন্য সেটা উচ্চারণ হলো সংবৃত। এতটুকু যদি আমরা বুঝি তাহলে উচ্চারণ আমাদের জন্য আরেকটু ইজি হবে, সহজ হবে। আচ্ছা, জয়িতা রানী, তুমি আসলে সংবৃত হবে না কি বুঝাতে চাইলে আমি বুঝলাম না। আমি তোমাকে বারবার বলছি এই ছকের দিকে তাকাও, যখন অই উচ্চারণ হবে তখন সেটা হবে বিবৃত, যখন অটা ও উচ্চারণ হবে তখন সেটা হবে সংবৃত, যখন এটা এই উচ্চারণ হবে তখন সেটা সংবৃত, যখন এটা এ উচ্চারণ হবে তখন সেটা বিবৃত। এতটুকু শুধু মাথায় রাখো তাহলেই হবে, আর কিছু লাগবে দন্ত নয়াকারে না। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। এবার আসি, আমরা যেহেতু অধ্বনির দুই ধরনের উচ্চারণ পাইলাম আর কি। একটা হলো অধ্বনির উচ্চারণ অ হবে, আরেকটা হলো অধ্বনির উচ্চারণ ও হবে, ঠিক আছে? আমরা এই ও উচ্চারণটা দেখবো, ও উচ্চারণ, ঠিক আছে? এদিকে একটু তাকাও, আমরা দেখবো কোন উচ্চারণ, অ সমান সমান যে ও হয় এই উচ্চারণটা আমরা একটু দেখবো। তোমরা একটু আমার সাথে মনোযোগী হও, ঠিক আছে? একটু মনোযোগী হও, আশা করছি ক্ষতি হবে না, লাভবান হওয়া। ওকে, আচ্ছা, লক্ষ্য করো, আমরা দেখলাম অধ্বনি, আমরা দেখলাম অধ্বনি তিনটা অবস্থানে থাকে। শুরুতে যেটা থাকে সেটাকে বলা হয় আদ্য, আর যেটা মাঝে থাকে সেটাকে বলা হয় মধ্য। এই দুইটা আমরা একসাথে পড়বো, ঠিক আছে? এই দুইটা আমরা একসাথে পড়বো, একসাথে একসাথে, ঠিক আছে? একসাথে পড়বো। ওকে, যারা ক্লাসটি শেয়ার করো নাই অবশ্যই অবশ্যই শেয়ার করবা। দেখি কয়টা শেয়ার হয়েছে। দেখছো, মাত্র 28টা শেয়ার হয়েছে এই পর্যন্ত।
ক্লাসটা শেয়ার করে দাও, বুঝছো, বেশি বেশি করে শেয়ার করে দাও। ওকে, লক্ষ্য করো, তাহলে আমরা দুইটা পরিবর্তন মানে দুইটা একসাথে পড়বো, অর্থাৎ শব্দের শুরুর যে অধ্বনি সেই ধ্বনি এবং শব্দের মাঝে বা শেষে, সরি, শব্দের মাঝে অধ্বনি, এই দুইটা অধ্বনি একসাথে পড়বো। এটা পড়তে গেলে আমরা মনে রাখবো শব্দের শুরুতে হোক আর মধ্যে হোক, যেখানে হয় হোক, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখব অধ্বনি যদি থাকে, কি থাকে, অধ্বনি যদি থাকে, এরপরে যদি হ্রস্ব ই বা হ্রস্ব ইকার, দীর্ঘ ই বা দীর্ঘ ইকার, হ্রস্ব উ বা হ্রস্বকার, দীর্ঘ উ বা দীর্ঘ উকার, রি বা রিকার, জ ফলা, এই যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ, এই কয়েকটা বর্ণ যদি আমরা পাই, আর কোনো কথা নাই, আমরা সে অটাকে ও লিখব। কথা কি বোঝা গেছে? রুলস আমার একটাই, শব্দের মধ্যে হোক আর শেষে হোক, আমি মনে রাখবো যে আমার অধ্বনির পরে যদি এই কয়েকটা বর্ণ থাকে, তাহলে সে অটা হবে কি, ও হবে। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝছো? বুঝছো কথা? আচ্ছা, আমি শব্দ লিখি, দেখো তো, আমি শব্দ লিখলাম ছবি। শব্দ কি লিখলাম? ছবি। এই ছবি শব্দে অক্ষর কয়টা আছে? ছ একটা, বি একটা। এবার দেখো এই স কে তুমি উচ্চারণ করো, স, স। তুমি কি বলছো? এই সবই, সবই, সবই বলছো? তুমি কিন্তু সবই বলছো না, তুমি কি বলছো? বলছো ছবি, ছবি। তাহলে তুমি লিখে ফেলো স কারে সো, বয়টির শিকারে বি, ছবি। ঠিক আছে? এইভাবে ফাঁকিবাজি টেকনিকে তুমি উচ্চারণগুলো লিখতে পারো। আবার দেখো এই যে পরের বর্ণে এই ছয়ের সাথে কোনো কার নাই, মানে কি আছে? অ আছে। আর এই যে পরের বর্ণে হ্রস্বইকার আছে, সুতরাং এই অটা কি হবে? অটাও হবে। এই জন্য স করে সো, বয়স শিকারে বি, ছবি। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বুঝছো? 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 মুছে দিলাম। এবার আসো, লিখো কাকলি, একটা শব্দ লিখো কাকলি। এই কাকলি শব্দের মাঝে দেখো এই যে ক আছে না, ক, এই কয়ে দেখো কোনো কার নাই, কোনো কার নাই, অর্থাৎ এর সাথে একটা অ আছে। আর পরের বর্ণে দেখো হ্রস্বইকার আছে, তাহলে এই কাকলির পরটা কি হবে? কাকলি না কাকলি? বলো, দ্রুত লিখে ফেলো। তাহলে এটার উচ্চারণ করব কি? উচ্চারণ করব কয়াকারে কা, ক লয় শিকারে লি, কাকলি, তাই না? এটা হচ্ছে অক্ষর। এবার দেখো এই যে অক্ষর বললাম, এখন দেখো তো এটাকে তুমি উচ্চারণ করছো কাকলি, কাকলি, কাকলি বলছে না, বলছে কি? কা কো লি। তাহলে কয়াকারে কা, ক করে কো, লয় শিকারে লি। লিখে ফেলো এইভাবে। বুঝছো? বুঝছো না বুঝো নাই? ওকে, যদি বুঝো তাহলে আরেকটা শব্দ লেখো, অধীন। এই অধীন শব্দটাকে লিখো। অধীন শব্দে, অধীন শব্দটা একটু লিখো। অধীন শব্দের উচ্চারণটা একটু লিখে ফেলো, অধীন। অধীন শব্দে অক্ষর আছে কয়টা? কয়টা আছে? অধীন, লক্ষ্য করো, ও যোগ কি, ও যোগ ধীন, কয়টা অক্ষর? দুইটা অক্ষর না? এবার দেখো তুমি কি বলছো? অধীন, অধীন, অধীন বলছো না, বলছো কি? বলছো ও ধরি শিকারে ধী দন্তন্য, অধীন। বোঝা গেল? বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? বুঝছো? তাহলে এই যে পরের বর্ণে দীর্ঘ ইকার আছে, সুতরাং আমাদের এই অটা কি হবে?
অটা আমাদের ও তে রূপান্তরিত হবে। যেমন আমি যদি আরেকটা উদাহরণের কথা বলি, দেখো বলছি আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছ? উত্তর লিখো। আচ্ছা, দেখো আমি একটা শব্দ লিখলাম অনুকূল। অক্ষর কয়টা আছে? অক্ষর কয়টা আছে লিখো। একটা শব্দ লিখলাম সকরুণ। এই দুটা একটু লিখে ফেলো। দেখো অনুকূল, অ একটা, নু একটা, কুল একটা। মোট কয়টা অক্ষর? মোট অক্ষর হলো 3টা। মোট অক্ষর কয়টা? 3টা। অক্ষর কয়টা? 3টা। স, ও, রুন। অক্ষর কয়টা? 3টা। এবার দেখো অযুক্ত বর্ণ কয়টা, অর্থাৎ কোন বর্ণের সাথে কোন অক্ষরের সাথে কোনো কার নাই। লক্ষ্য করো, এই অ এর সাথে কোনো কার নাই, স এর সাথে কোনো কার নাই, ক এর সাথে কোনো কার নাই। অর্থাৎ এগুলোতে ঝামেলা, অ হবে না ও হবে, তাই না? ঝামেলা হলো এই জায়গায়। ওকে, যাই হোক, লক্ষ্য করো অনুকূল শব্দে এই অটা লক্ষ্য করো তো পরের বর্ণে কি আছে? রস্যকার আছে, অর্থাৎ এই অটা ও হবে। অনু পরশুল অকুল, অনুকূল। ওকে, আর এই জায়গাতে দেখো সকরুণ, আমরা কিন্তু বলি না সকরুণ। সকরুণ বলি? সকরুণ বলি না, বলি কি সকরুণ, সকরুণ। ঠিক আছে, অর্থাৎ সহ অর্থে, সহ অর্থে যদি শটা আসে সেই শটা অযুক্ত হয়, ও হয় না। ঠিক আছে, মাঝে মাঝে নেট প্রবলেম হচ্ছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি নেট প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। ওকে, লক্ষ্য করো তাহলে এইটাকে আমরা কি বলবো? এখানে তালব্য হবে, এই যে পরের বর্ণের রস্যকার আছে এই জন্য এইটাকে আমরা ওকার লিখবো, স ক ওকারে কো, রয়স্যু দন্তন্য, সকরুণ। তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চারণ। কথা কি বোঝা গেছে? এই কথা কি বুঝছো? অর্থাৎ শব্দের মাঝে যদি অযুক্ত কোনো বর্ণ থাকে এবং তারপরে যদি রস্যকার বা দীর্ঘকার থাকে সেই ক্ষেত্রে এই অটা ওতে রূপান্তরিত হয়। কথা হলো আমাদের এইটা। আজকে অনেক ক্লাস নিছি তো এই জন্য গলাটা একটু কেমন জানি ঝ্যানঝ্যান করছে, যে কারণে হয়তো তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারছি না, বলতে পারছি না। ওকে, আচ্ছা, এবার আসো শব্দের অ থাকবে, অ এর পরে যদি রিকার থাকে। খুব নেট প্রবলেম হচ্ছে। আমি একটা বিষয় বললাম যে আমরা অক্ষর বিশ্লেষণ করে এগুলো উচ্চারণ করতে পারি। ঠিক আছে, লক্ষ্য করো আমি একটা শব্দ লিখলাম অনুকূল। এই অনুকূল শব্দে অক্ষর কয়টা? অ, নু, কুল। লক্ষ্য করো অনুকূল অক্ষর হলো 3টা। 3টা অক্ষরের মধ্যে আমরা সবসময় দেখব অ বা সরি আমরা দেখব কার নাই এমন বর্ণ কোথায় আছে, অর্থাৎ কার নাই অর্থাৎ অযুক্ত বর্ণ কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বর্ণ, এই বর্ণটা অযুক্ত বর্ণ বা অবর্ণ। এবার দেখো এই অবর্ণটাকে তুমি কি উচ্চারণ করছো? অ বলছো না ও বলছো? একটু লক্ষ্য করো তো, তুমি দেখো বলছো কি অনুকূল, তুমি কিন্তু অনুকূল বলো না, এটার উচ্চারণ হলো অ। অ, তুমি কিন্তু অনুকূল বলো না, তুমি বলো কি অনুকূল, অনুকূল ও। ও, যেহেতু তুমি ও বলো তাহলে তুমি লিখবে ও, তারপরে লিখবা কি অনু
কয় রস্যকারে কু ল অনুকূল, এই কথাটা বললাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা বুদ্ধি অক্ষর বিশ্লেষণ করে। আর আরেকটা কথা বললাম যে শব্দের অবর্ণের পরে যদি পরবর্তী ব্যঞ্জনের সাথে রস্যকার থাকে তাহলে সেই অটা ওতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে নিয়ম। আর ফাঁকিবাজি বুদ্ধি হচ্ছে এইটা, এতটুকু বলেছে, ঠিক আছে। আর সকরুণ শব্দের দিকে তাকাও, সকরুণ শব্দের দিকে তাকাও। সকরুণ শব্দে আমরা সকরুণ শব্দের দিকে তাকাও, আমরা সকরুণ শব্দে এদিকে আমরা দেখেছি কিভাবে, এই যে স একটা অক্ষর, ক একটা অক্ষর, রুণ একটা অক্ষর, মোট কয়টা অক্ষর? মোট হলো 3টা অক্ষর। এই যে যখন শটা থাকে, এই শটা যখন সহ অর্থ দেয় সহ, তখন তার উচ্চারণ হয় এই স এর মতো স স। এই সহকারে স উচ্চারণ হয় না, স হয় না। আমরা কি বলতেছি শো করুন, শো করুন, আমরা কিন্তু শো করুন বলছি না, বলছি কি সকরুণ, স সরি স করুন, আমরা বলছি স করুন। তাহলে যেহেতু এটার উচ্চারণ আমরা স করছি স, সুতরাং এটা আমরা সই লিখবো। আর এই যে ক ক, আমরা কি বলছি করুন, করুন বলছি না, আমরা বলছি কি করুন করুন। কারণ কি এই যে পরের ব্যঞ্জনের সাথে একটা রস্যকার আছে, এই জন্য ক করে কো, রস্যকারে রু, এই যে দন্তন্য সমান সমান স করুন। বোঝা গেছে? এবার বুঝছো? আশা করছি এবার বুঝছো। ওকে, আবার বলেন কোনটা বলবো রে? আচ্ছা, আমি বলেছি অক্ষর বিশ্লেষণটা শেখো, তাহলে তোমার জন্য উচ্চারণ সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো সজল, সজল সজল, দেখো তো এটার উচ্চারণ হচ্ছে সজল সজল, স জল, স জল। তুমি কি এখন বলবে সহকারে শো, সহকারে কি হয় শো, সজল, সজল বলো, তুমি সজল বলো না কি বলো? বলো হচ্ছে সজল সজল, স জল, ঠিক আছে। এই জন্য এটার উচ্চারণ শুধু সই লিখতে হবে, তোমাকে স লিখা যাবে না। অর্থাৎ স জল জল সজল সজল, উচ্চারণ হচ্ছে সজল, ঠিক আছে। তুমি একটু স্লোলি উচ্চারণ করবে, স্লো স্লো, ঠিক আছে, একটু থেমে থেমে উচ্চারণ করবে, ভেঙে ভেঙে উচ্চারণ করবে, তোমার জন্য সহজ হবে। আচ্ছা, এবার আমরা এবার আমরা রিকার দিয়ে দেখি, একটু রিকার বুঝতে পারবে, আমি একটু সামনে আগাই বুঝতে পারবে, চাপ নেওয়ার কোনো দরকার নেই। লক্ষ্য করো, আমি একটা শব্দ লিখলাম বক্তৃতা, একটা শব্দ লিখেছি বক্তৃতা। এই বক্তৃতা শব্দটার দিকে একটু তাকাও, বলছে কি বক্তৃতা। এখন দেখো তো অক্ষর কয়টা আছে, অক্ষর আছে বক্তৃতা, অক্ষর কয়টা? লক্ষ্য করো অক্ষর কয়টা, অক্ষর কয়টা আছে এখানে? অক্ষর আছে এখানে 3টা, কয়টা? 3টা। এই 3টা অক্ষরের মধ্যে একটু দেখো তো কোথায় অবর্ণটা আছে। দেখো এর সাথে তা, তয়াকারে তা আছে, এটাতে রিকার আছে, এটাতে দেখো এই ব, ব এর সাথে কোনো কার নাই, মানে কি ব অ, অ আছে। এখন কথা হলো এটাকে কি তুমি বক্তৃতা বলবা? বক্তৃতা তুমি কি বলো বক্তৃতা? তুমি কিন্তু বক্তৃতা বলো না, তুমি বলো কি বক্তৃতা। বক, বউকার ক বক, তাহলে তুমি লিখে ফেলো বউকার, তুমি লিখে ফেলো বউকার ক বক ত্রিতা, এটা হচ্ছে উচ্চারণ। এটা গেল আমার টেকনিক আর কি।
ঠিক আছে, আমি যেভাবে পড়ি বা যেভাবে পড়াই এটা হলো আমার সিস্টেম। আর যদি তুমি নিয়মের দিকে যাও তাহলে এই যে এই বয়ের সাথে দেখো কোনো কার নাই, বয়ের সাথে কি কোনো কার আছে? কোনো কার নাই, অর্থাৎ একা সিঙ্গেল, এর সাথে একটা আছে। এরপর দেখো দ্বিতীয় বর্ণ, এই দ্বিতীয় বর্ণতে রিকার আছে, দ্বিতীয় বর্ণে যদি রিকার থাকে তাহলে এই অযুক্ত বর্ণটা ও হয়ে যায়, এই জন্য সেখানে লিখতে হবে বকার কবক ত্রিতা। কথা বুঝছো? কথা বুঝছো? এটা হচ্ছে তুমি এই সিস্টেমে বিশ্লেষণ করতে পারবে, আবার এই সিস্টেমেও তুমি যেতে পারবা অক্ষর বিশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু তাকাই। দেখো বলছি অমসৃণ, একটা শব্দ লিখলাম অমসৃণ। না না, হবে না, হবে না। রেফ, এই যে রিকারটা না, রিকার ঠিক থাকবে, রিকার থাকলে সেই রিকারটা ঠিক থাকবে, হ্যাঁ, এটাকে চেঞ্জ করা যাবে না। এবার দেখো অমসৃণ, তাহলে অমসৃণ, দেখো তো অমসৃণ উচ্চারণটা ব্যাপারটা এরকম হচ্ছে না? উচ্চারণটা কি এরকম হচ্ছে? অমসৃণ, অমসৃণ। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাতে একটু তাকাও, তুমি দেখো যে এখানে আমার উচ্চারণটা কেমন হচ্ছে, অমসৃণ। ঠিক আছে, আমরা কিন্তু অমসৃণ বলি না, অমসৃণ। ওকে, অক্ষর তিনটা। এবার আসো, এই যে দেখো অবর্ণটা, এখানে মসৃণ, মসৃণের বিপরীত কি? মসৃণের বিপরীত কি? মসৃণের বিপরীত হলো অমসৃণ, অর্থাৎ এই অটা বিপরীত অর্থে বসেছে, অর্থাৎ অটা বসেছে না বোধক বুঝাতে। কি বুঝাতে? না বোধক। লক্ষ্য করো, অ যখন না বোধক বুঝাবে তখন সে অটা, অটা কি থাকবে? অটা অই থাকবে, ওতে রূপান্তর হবে না। ঠিক আছে, তাহলে এই অটা অই থাকবে, অ মসৃণ। এখন দেখো তো, তুমি কি বলছো মসৃণ? তুমি মসৃণ বলছো না, তুমি বলছো কি মসৃণ, মসৃণ। তাহলে কি বলছো? মৌকার স, মৌকার স, মস, তারপরে বলছো শ্রীন, মসৃণ। ঠিক আছে, তাহলে হ্যাঁ মোস হবে, রিশাদ হাসান, হ্যাঁ মোস হবে, মৌকার দন্ত স হবে, মোস। তাহলে পূর্বে অ ছিল, অটা যুক্ত করো, অ মোস স্ত্রীন। কথা কি বোঝা গেছে? বুঝতে পেরেছো কি যা বললাম? বুঝতে পেরেছো কি? একটু উত্তর করবে দ্রুত। আচ্ছা, এবার দেখো জ ফলাটার দিকে তাকাও, জ ফলা, জ ফলা যুক্ত বর্ণ যদি থাকে, কি বললাম? জ ফলা বর্ণযুক্ত যদি থাকে, শব্দ থাকে জ ফলা বর্ণযুক্ত শব্দ, তাহলে আমরা প্রথমে যদি অ থাকে, তারপরে যদি জ ফলা থাকে, যুক্ত বর্ণ থাকে, তাহলে অটা ওতে রূপান্তর হবে। এটা হলো আমাদের প্রাথমিক কথা। ওকে, বুঝছো? যেমন আমি একটা শব্দ লিখি গদ্য, একটা শব্দ লিখলাম গদ্য। ঠিক আছে, একটা শব্দ লিখলাম কি গদ্য। লক্ষ্য করো তো, এই যে গ, অর্থাৎ এখানে যদি অক্ষর বিশ্লেষণ করি তাহলে হবে কি গদ্য, তাই তো? গদ্য। ওকে, এরকম হয়। আচ্ছা, এবার আসো একটু লক্ষ্য করো, এই যে
এটা কি গ না? এটা তো গ। তুমি কি এটা উচ্চারণ করছো গ গ? তুমি কি গ উচ্চারণ করছো? তুমি কি বলছো গদ্য? গদ্য? না, তুমি গদ্য বলছো না, বলছো কি গদ্য। গো, গ করে গো, তুমি বলছো গ করে গো, দ গো, দ করে দো, গদ্য। বুঝছো? তাহলে তুমি কি উচ্চারণ করছো? এই যে এটাকে উচ্চারণ করছো ওকার। ঠিক আছে, তুমি কিন্তু এটাকে অ উচ্চারণ করছো না। তাহলে তুমি, এই জন্য তোমাকে আমি বলছি অক্ষর বিশ্লেষণটা খুবই জরুরি। তুমি যদি অক্ষর বিশ্লেষণ করে যদি উচ্চারণ লিখো তাহলে ভুল হবে না। কারণ অক্ষর বিশ্লেষণ যদি করো তাহলে সমস্যা দাঁড়াবে শুধু এইটার ক্ষেত্রে, অ হবে না ও হবে। তুমি স্লো উচ্চারণ করে দেখবে যে কি হয়, তাহলে তুমি লিখতে পারবে। এখন যদি নিয়মের দিকে তাকাই তাহলে যে জ ফলা আছে, এই জন্য তার পূর্বের বর্ণে কোনো কার নাই, এই জন্য পূর্বের বর্ণটা ওকার হয়ে যাবে। এটাই হলো কথা। ওকে, এরপরে আসো, যদি আমাদের এরকম থাকে অদম্য। অদম্য, দম্য মানে কি দমন করা যায়, অদম্য মানে কি যাকে দমন করা যায় না। ঠিক আছে, অদম্য। দম্যের উপরীত, বিপরীত। আচ্ছা, এখন লিখেছ জন্য নাকি? জন্য, এখানে তো জ উচ্চারণ ঠিক থাকছে না। জন্য দিকে তাকাও, জন্য। জন্য, লক্ষ্য করো তো অক্ষর কয়টা? দুইটা। দুইটা অক্ষর না? লক্ষ্য করো। বায়েজিদ হোসাইন, ধন্যবাদ তোমাকে, আমাদের সাথেই থাকো, যুক্ত থাকো, আশা করছি হতাশ হবে না। দেখো, জন্য, তাই তো, জন্য করেন জন্য, অক্ষর তো দুইটা নাকি? অক্ষর দুইটা না? দুইটা। এবার আসো, অক্ষর যেহেতু দুইটা, এবার দেখো তো উচ্চারণ কি হচ্ছে। তুমি কি বলছো এই জন্য, জন্য বলছো? এইভাবে একেবারে স্পেসিফিক ভাবে উচ্চারণ করবো, জ জ জ, তাহলে জন্য। এ আমার জন্য একটি খাতা নিয়ে এসো, আমার জন্য না, আমার জন্য না, আমার জন্য। জন্য, তাহলে জন, জকার দন্তন্য জন। ঠিক আছে, এভাবে উচ্চারণ করবা, জকার দন্তন্য জন, নকারে নো, জন্য। কথা বোঝা গেছে? এই কথা বুঝছো? এই জন্য তোমাকে আমি বলছি অক্ষর বিশ্লেষণ খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আসো, অদম্য যদি থাকে, অদম্য যদি থাকে, অদম্য, দেখো অদম্য, এই অদম্য শব্দে অক্ষর কয়টা আছে? অ একটা অক্ষর, দম্য, ম করে ম। ঠিক আছে, অক্ষর কয়টা? তিনটা। তিনটা অক্ষর। আচ্ছা, আমরা একটু এদিকে একটু লক্ষ্য করি, আমরা কি বলছি অদম্য? দেখো তো, দম্যর বিপরীত, দম্যর বিপরীত হলো অদম্য। এই অটা বিপরীত অর্থে এসেছে, অর্থাৎ নেগেটিভ অর্থ দেয়, যে কারণে অটা অই থাকবে। ঠিক আছে, এখানে অটা অই থাকবে, অ দম মো। তাহলে এই অটা ঠিক রেখে, যেহেতু নেগেটিভ অর্থ দেয়, ঠিক রেখে আমরা বাকিটার দিকে একটু তাকাবো। দেখো তো, এই যে বলছি দম্য, দেখো তো এই যে দম্য, আমরা যদি সূত্রের দিকে যাই তাহলে এই দয়ের সাথে কোনো কার নাই, পরের বর্ণে জফলা আছে, সুতরাং এই দটা ওকার হবে। কিন্তু এদিকে যদি আমরা আবার উচ্চারণ করি, আমরা কি বলছি? দম্ম, দম্ম, দম্ম না, দম, দৌকার দম, মৌকারে মো, দম্য। বাচ্চাদের মতো পড়াচ্ছি। আচ্ছা, দেখো, অ দম, মৌকারে মো, অদম মো। কথা বোঝা গেছে? কথা বুঝছো? এইভাবে যদি ফাঁকিবাজি স্টাইলে যদি পড়তে পারো তাহলে উচ্চারণ তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। বুঝছো কি? আচ্ছা,
ওকে, এবার আমরা একটু এই বর্ণটার দিকে একটু তাকাই। যেমন বলছি যোগ্য, লক্ষ্য করো যোগ্য, এই শব্দটার দিকে তাকাও, অক্ষর কয়টা আছে? যোগ, গ করে গো, যোগ্য, অক্ষর কয়টা? অক্ষর দুইটা। এবার দেখো তুমি কি বলছো? যজ্ঞ, যজ্ঞ, তুমি কি যজ্ঞ বলো? তুমি যজ্ঞ বলো না, বলো কি যোগ্য। জ করে যোগ, গযোগ, গ করে গো, তুমি এটা উচ্চারণ করো। সুতরাং তোমাকে এখানে যোগ গো লিখতে হবে। যোগ, তুমি যোগ বলো, জগ বলো না, জগ, জগ বলো না, ঠিক আছে? সুতরাং এই জন্য তুমি এদিকে খেয়াল রাখবে। ওকে, এখন যদি আমরা সূত্রের দিকে যাই, তাহলে এই যে এর সাথে কোনো কার নাই, এর পরে এই যুক্ত বর্ণটা আছে, সুতরাং এটা সূত্র অনুযায়ী ওকার হবে, ঠিক আছে? অজ্ঞ, আচ্ছা, তুমি কি বলছো? অজ্ঞ, তুমি কি অজ্ঞ বলছো? এটাকে অজ্ঞ না, দেখো এটা নেগেটিভ সেন্স, অজ্ঞ, অজ্ঞ, অর্থাৎ এই জায়গাতে আমরা অজ্ঞ বলি, অজ্ঞ, বুঝছো? এটাকে আমরা অজ্ঞ বলি, নেগেটিভ সেন্স, ঠিক আছে? অজ্ঞ, ওকে, অর্থাৎ অজ্ঞ কি নেগেটিভ, নাবোধক শব্দ, নাবোধক শব্দ হলে সেটা অই থাকে। ওকে, এরপরে আমরা দেখি আছে কি আর, আমাদের আছে অদক্ষ, অদক্ষ, লক্ষ্য করো, না, ইয়ে দিয়ে কি বর্ণ আছে? অবজ্ঞা, অ, অবজ্ঞা, ইয়েস, অবজ্ঞা। চন্দ্রবিন্দু কেন হলো? এই গতদিন পড়াই নাই? এই বর্ণটাকে ভাঙলে কি হয়? বর্গীয় জ, যোগ ইয়, এই ইয় ধ্বনি নাসিক্য ধ্বনি, এর কোনো উচ্চারণ হচ্ছে না, যে জন্য এর পরিবর্তে যে আসবে তার উপরে চন্দ্রবিন্দু হবে। পড়াইছি না? ভুলে গেছো? এত তাড়াতাড়ি ভুললে হবে রে? এত তাড়াতাড়ি ভুললে হবে? ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? মাত্র 40টা শেয়ার হয়েছে রে, আজকে ক্লাস শেয়ার হয় নাই বেশি। আচ্ছা, অবজ্ঞা, তাহলে অক্ষর কয়টা আছে? অ একটা অক্ষর, অ, বোগ, গয়াকারে গা, অবজ্ঞা, তাই তো? অবজ্ঞা, ওকে। এবার দেখো অবজ্ঞা কি, অবজ্ঞা, অটা কি নেগেটিভ না, নাবোধক শব্দ না? নাবোধক শব্দ কি না? যেহেতু নাবোধক শব্দ, সুতরাং আমি এ জায়গাতে অই রাখবো, অ। এবার দেখো তুমি কি বলছো? এই অবজ্ঞা, অবজ্ঞা, বজ্ঞা না, ব, এই বটাকে তুমি যখন দেখবা, বলে রাখি, যখন দেখবা কোনো বর্ণের সাথে কোনো কার নাই, তখন তুমি অ নিয়ে উচ্চারণ করবে, অ, অ, ক, খ, গ, ঘ, ঠিক আছে? আর যখন তুমি ও নিয়ে উচ্চারণ করবা, তখন এভাবে উচ্চারণ করবা, ক করে কো, খো, গো, ঠিক আছে? এভাবে উচ্চারণ করবা, উচ্চারণ ভালো পাবা, বুঝছো? দেখো এই জায়গাতে তুমি এবার কি লিখবা? দেখো তো, অবজ্ঞা, অবজ্ঞা না, বজ্ঞা হচ্ছে না, তাহলে কি লিখবা? বজ্ঞা, ব করে বো, গ বোগ, গয়া করে গা, অবজ্ঞা। কথা বুঝছো? এই কথা বুঝছো? কথা বুঝছো? মুসলাম, ওকে, এবার আসো, এই বর্ণটা যদি থাকে, কোন বর্ণ? এই বর্ণটা যদি থাকে, যেমন একটা শব্দ লিখলাম অক্ষ, দেখো তো, অক্ষ শব্দটার দিকে একটু তাকাও,
এটার উচ্চারণ কি হবে? অক্ষ। অ খ করে খ, অক্ষ না, অক্ষ না। এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে অক্ষ। দেখো, ও ক, ও খ করে খো, অক্ষ। দেখো এই অটা ও উচ্চারণ হবে, ঠিক আছে? অক্ষ বলছো, অক্ষ বলছো না, অক্ষ। ঠিক আছে, অক্ষ বলছো না, কি বলছো? অক্ষ বলছো, অক্ষ। অক্ষাংশ, অক্ষাংশ, অ সরি, অক্ষাংশ ও, অক্ষাংশ, ঠিক আছে? ও বলছো, অ বলছো না। তাহলে এই যে আমি যেটা বলতে চাচ্ছি, যে এই যে পরের বর্ণটা আছে, সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী এই বর্ণটা যদি পরে থাকে, তার পূর্বে যদি অ থাকে, সেই অটা ও হয়। সূত্র অনুযায়ীও হয়, আমি যদি অক্ষর দিয়ে বিশ্লেষণ করে লিখি তবুও হয়। ঠিক আছে, দুই দিক থেকে হয়। ওকে, এবার আসো, বলছে অদক্ষ। অদক্ষ, অদক্ষ শব্দটার দিকে একটু তাকাও তো, লক্ষ্য করো। এই যে হুম, এই যে দেখো, অ, অটা লিখলাম, অ দ খ, অদক্ষ, ঠিক আছে? অদক্ষ, লক্ষ্য করো। তাহলে এবার কি তুমি বলবা অদক্ষ? অদক্ষ বলবা? অদক্ষ বলবা? না, অদক্ষ বলবা না, ঠিক আছে? অদক্ষ বলবা না। এবার দেখো, তাহলে অদক্ষ, অ নেগেটিভ কথা, সুতরাং এখানে অই থাকবে। এরপরে কি করবা? দেখো, দক্ষ, দক্ষ, দক্ষ না, দক্ষ না, অদক্ষ না, অদক্ষ না, দক্ষ। তাহলে দ করে দো, ক দো, খ করে খো, দক্ষ। বোঝা গেছে না যায়নি? বুঝছো না, বোঝো নাই? এই যে সূত্র অনুযায়ী এ বর্ণ আছে, তার পূর্বের বর্ণ কি হবে? ওকার হবে। সূত্র বলে তাই, ভণ্ডামি বুদ্ধিও বলে তাই, ঠিক আছে? সুতরাং তুমি যেটা ইচ্ছা সেটা নাও। বুঝছো না, বুঝো নাই? ওকে, এবার আসি নতুন একটি কথায়। সেটা হলো, যেমন একটা শব্দ লিখলাম গ্রহ। এই গ্রহ শব্দের উচ্চারণ কি হবে? গ্রহ, হকারে হো, গ্রহ। লক্ষ্য করো, মনে রাখবে, র ফলা যুক্ত, কি যুক্ত? র ফলা যুক্ত যত শব্দ আছে, র ফলা যুক্ত শব্দগুলো যদি অ থাকে, সেটা ওতে রূপান্তরিত হয়। অর্থাৎ এই যে গয়ের অফলা, এর সাথে কোনো কার নেই, যে কারণে উচ্চারণের সময় গয়ের অফলা ওকার হয়েছে। কথা বুঝছো না, বুঝো নাই? তাই কথা বুঝছো? যেমন আরেকটা শব্দ লিখি আমি, ক্রম। এই ক্রম শব্দটার দিকে তাকাও, কয়ের রফলা আছে, তাহলে উচ্চারণটা কি হবে? উচ্চারণ হবে, কয়ে যেহেতু যেহেতু রফলা আছে এবং এর সাথে যেহেতু কোনো কার নেই, সুতরাং লিখতে হবে কয় রফলা ওকার মক্রম। বোঝা গেল? ক্রম, আটকে যাচ্ছে, হসন্ত দিচ্ছি। বা আরেকটি শব্দ লিখি, প্রকাশ। প্রকাশ, লক্ষ্য করো, তাহলে এখানে অক্ষর আছে কয়টা? প্র একটা অক্ষর, অক্ষর কাশ একটা অক্ষর। আমরা দেখতে পাচ্ছি এই পটা আছে রফলা যুক্ত, সুতরাং লিখতে হবে পয়রফলা ওকার প্র, কয়াকার তালবস্য কাশ, প্রকাশ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শিখলাম যে শব্দের শুরুতে যদি রফলা থাকে, তাহলে সেই রফলা যুক্ত বর্ণটি যদি অযুক্ত হয়, অর্থাৎ কোনো যদি কার না থাকে, তাহলে সেটা ওকার হয়ে যায়। এটা আমরা বললাম। এতটুকু কি বুঝছো? এতটুকু বুঝছো? বুঝছো কি এতটুকু? এতটুকু বুঝেছো? শোনো, উচ্চারণ একটা হচ্ছে বিদঘুটের চ্যাপ্টার, বুঝছো? এটা বুঝতে হলে একটু ধৈর্য লাগবে। হুম, একটু ধৈর্য ধরে যদি একটু চেষ্টা করো, তাহলে এটা ভালো বুঝবে। ওকে, এরপরে আসো,
আমরা দেখলাম অধ্বনি ওতে রূপান্তরিত হয়, তাই না? অধ্বনিটা ওতে রূপান্তরিত হচ্ছে। আবার অধ্বনিত অ হয়। কখন হয় সেটা একটু দেখি। অধ্বনিটা অ হচ্ছে কোথায় সেটা দেখি। না বোধক যদি শব্দ হয়, কি বোধক? না বোধক। যেমন দেখো, বলছি অসীম, অসীম মানে সীমা নাই, সীমাহীন আর কি, অসীম। এই যে অ অসীম, তুমি কিন্তু এটাকে বলতে পারবে না অসীম। ক্রম, ক্রম, পয়রা ফলা ওকার মহাসন্ত, ক্রম। ঠিক আছে, উচ্চারণটা হচ্ছে এরকম, পয়রা ফলা ওকার মহাসন্ত, ক্রম। এটা হবে উচ্চারণ। বাইজিদ হোসাইন ক্রম, এই না না, ক্রমও হবে না, ক্রমও হবে না, বাইজিদ হোসাইন ক্রমও হবে না। এটার উচ্চারিত করছি ক্রম। এটাকে তো আমরা গ্রহ বলছি না, গ্রহ বলছি কি, গ্রহ বলছি না, বলছি কি গ্রহ। এই জন্য শেষে যদি ওকার উচ্চারণ হয়, শেষে যদি অ উচ্চারণ হয় সেটা ওকার হয়ে যায়। আমি পড়াবো, ওয়েট। নাবোধক হলে সেটা অই থাকবে, তাহলে তাহলে শহরের সীম, অসীম, অসীম। ঠিক আছে। আচ্ছা, ওকে। এরকম আরো কিছু শব্দ আছে, যেমন বলছে অসুখ, অসুখ, অসুখ শব্দের দিকে দেখো, অসুখ, তাহলে ঠিক থাকবে, সুখ। ওকে, এভাবে আমরা এগুলোর আহ উচ্চারণ লিখবো। নেগেটিভ অর্থ হলেই সেটা হচ্ছে নাবোধক হলে অটা অই থাকবে, ও হয়ে যাবে না। তারপরে যদি সহ অর্থে থাকে, সহ অর্থে স যদি থাকে, সহ অর্থে স, যেমন বলছি সঠিক, সঠিক, দেখো সঠিক বলছি না, সঠিক, সঠিক বলছি না, বলছি কি সঠিক, সঠিক। তাহলে আমাকে উচ্চারণ লিখতে হবে কি, এই বাইজিৎ, শটাকে তালব্য লিখতে হবে। ৩০০ সমান সমান তালব্য উচ্চারণ হয়। ঠিক আছে, বুঝছো? ওকে, তাহলে সঠিক কি হবে, যোগ ঠিক। এরকম অনেক শব্দ পাবা, যে শব্দগুলো একটু এইভাবে একটু উচ্চারণ লিখবা, ঠিক আছে, প্র্যাকটিস করবা, চর্চা করবা, চর্চা করলেই পারবে। যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো চর্চা করো, তাহলে পারবে। তাহলে অই থাকে কোথায়, নাবোধক শব্দে এবং সঠিক, সরি, সহ অর্থে বোঝায়। সহ অর্থে স থাকলে সেই সটা ও কার নিয়ে হয় না, স হয়, স হয় না। ঠিক আছে, এই কথাটুকু মনে রেখো। আচ্ছা, এরপরে আসো, আর কি আছে। সপরিবার মানে কি? সপরিবার মানে হলো পরিবার সহ, পরিবার সহ। ঠিক আছে, এই যে বলছি না, এই সটা কি অর্থ প্রকাশ করবে, সহ অর্থ। সজল, সজল, সজল কি, জল সহ, ব্যাপারটা এরকম, জল সহ। মোট কথা, তুমি সটাকে সই উচ্চারণ পাবা, স, উচ্চারণ পাবা, সহকারে উচ্চারণ পাবা না তুমি। ঠিক আছে, সই উচ্চারণ পাবা। যেমন আমি আরেকটা শব্দ লিখি সসীম, দেখো তো, সসীম, তুমি কি বলো সুসীম, সুসীম, সুসীম বলো, সুসীম বলো না, বলো কি সসীম। তাহলে এই যে এই যে সীম। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে টা সই থাকবে, সই থাকবে, সহকারে হবে না। ওকে, তবে একটু বই দেখে একটু চর্চা করো, তাহলে পারবে। ওকে, এরপরে আসো, আরো কিছু এই জায়গায় কথা আছে। যেমন আমি কয়েকটা বর্ণ লিখি, অ এর আগে, অর্থাৎ যদি স্বরে ও, স্বরে আ, হ্রস্ব ই, তারপরে, না হ্রস্ব ই না রে,
সরেয়া সরেয়া এ ও, এই চারটা বর্ণের পরে, এই চারটা বর্ণের পরে যদি কোনো অ থাকে সে অটা ও হবে। যেমন আমি একটা শব্দ লিখলাম কলম, কলম। আচ্ছা, তুমি কি এটাকে উচ্চারণ করো? তুমি কি এটাকে উচ্চারণ করো? এভাবে উচ্চারণ করো? অক্ষর কয়টা? দুইটা না? কলম অক্ষর কয়টা? দুইটা না? দুইটা অক্ষর। দেখো তো, তুমি কি উচ্চারণ করছো কলম কলম? আমার একখান কলম আছে, কলম। কলম বলছো না, বলছো কি ক লোম। কি বলছো? ক লোম। তাহলে তোমাকে লোমই লিখতে হবে, লোম। ঠিক আছে, অক্ষর যেটা সেটাই লিখতে হবে। ওকে, তাহলে এখানে কই থাকবে? কলম বলি না, কলম। আমার একটা কলম আছে না, আমার কলম না, আমার কি ক লোম। ঠিক আছে, এজন্য আমি লিখবো ক আর লোম। বোঝা গেল? এটা হচ্ছে ফাঁকিবাজি বুদ্ধি। আমি যে বুদ্ধি শিখালাম এটা হলো ফাঁকিবাজি বুদ্ধি। আর অন্য দিক দিয়ে আবার এটা হয়, এই যে ক, এই কয়ের সাথে অ আছে, অ এর পরে আবার আরেকটা অ আসছে, এই অটা ও হয়ে যাবে। ঠিক আছে, আর সবচাইতে আমার কাছে মনে হয় এই ফাঁকিবাজি বুদ্ধিটাই বেটার, ভালো। ঠিক আছে, আচ্ছা। ওকে, আচ্ছা, ওকে। এবারে আসো, আ দিয়ে, স্বরে আ দিয়ে, যেমন আমি একটা শব্দ লিখলাম কানুন, কানুন শব্দটা লিখলাম। এই কানুন শব্দের উচ্চারণটা কি হবে? দেখো তো, এই যে কানুন লিখেছি, প্রথম বর্ণের সাথে কি আছে? আ, পরের বর্ণে কি আছে? অ। ঠিক আছে, তাহলে সিস্টেম অনুযায়ী অটা ও হবে। আচ্ছা, অক্ষর কয়টা? অক্ষর হলো দুইটা। রিশাদ হাসান, চাপ নিও না ব্রো, আমরা আহ, প্রশ্ন সলভ করব। ঠিক আছে, আমাদের প্রশ্ন সলভ থাকবে, চাপ নিও না। আচ্ছা, লক্ষ্য করো, কানুন, তাহলে অক্ষর কয়টা? অক্ষর হলো দুইটা। আগে প্র্যাকটিস করো, তারপরে পারবা। এখন দেখো তো, এই যে কা, এটার উচ্চারণ কি বলছো? কানন, কানন, কানন না, কানন না, বলছো কি কা, নৌকার ন, নুন, কানুন। বুঝা গেল? বুঝছো না বুঝো নাই? বুঝছো? সম্ভবত বুঝছো। এবার আসো, আরেকটা শব্দ লিখলাম এ দিয়ে, বলছি বেতন। লক্ষ্য করো, বেতন শব্দে অক্ষর কয়টা? একটা হলো বে আর একটা হলো তন। এখন দেখো তো, তুমি কি বলছো? এই আজকে আমার বেতন দেবে, বেতন, আজকে আমি বেতন পাবো, বেতন। বেতন বলো না, তুমি বেতন বলো না, তুমি বলো কি? তুমি বলো বেতন, তৌকার দন্তন নতুন, অর্থাৎ বয়কার তৌকার নতুন, বেতন। বোঝা গেছে না যায়নি? বুঝছো? আশা করি বুঝছো। এরপরে দেখো, আরেকটা শব্দ লিখলাম ওজন, ওজন। দেখো তো, এই ওজন শব্দে অক্ষর কয়টা আছে? অক্ষর আছে একটা ও আর একটা হলো জন, জন, অজন, অজন বলি, অজন। এই ঠিকঠাক অজন দেবেন, ঠিকঠাক অজন দেবেন, অজন, অজন বলি না, অজন বলি না। বলছি কি, বলছি ও, আর এপাশে কি? জোন, জোন, জকার না, জোন, ওজন। ঠিক আছে, তাহলে অক্ষর আমাদেরকে বুঝতে হবে, যদি বুঝি তাহলে সহজে উত্তর করতে পারবো। কথা বোঝা গেছে? তাই কথা বুঝছো? কথা বুঝছো? কথা বুঝছো কি? বুঝছো? কথা বুঝছো?
আচ্ছা, বুঝছি আমরা তাহলে। বুঝছি। আচ্ছা, বুঝছি। ওকে। ওকে, এবার আসি আরেকটা বিষয় লক্ষ্য করি। যেমন একটা শব্দ লিখলাম পথ। এই পথ শব্দের উচ্চারণটা কি হবে? পথ 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 হবে না? উচ্চারণটা কি হবে? পথ হবে না? পথ হবে। এখন লক্ষ্য করো, পথচারী এই শব্দের উচ্চারণ কি হবে? এই শব্দের উচ্চারণটা কি হবে? পথচারী। তাহলে এবার হয়ে যাবে পথচারী। পথচারী, লক্ষ্য করো। অর্থাৎ কখনো কখনো সন্ধিবদ্ধ হয়ে গেলে সেইটা ও চলে আসে। ঠিক আছে, এই যে এই থটা থ করে থ হয়ে গেছে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছো সবাই? বুঝছো? আচ্ছা, দেখো একটা শব্দ লিখলাম বন। এই শব্দটার উচ্চারণ কি? উচ্চারণ হলো বন ও বন। ঠিক আছে, যখন এই যে বন এর সাথে যুক্ত করলাম বাসি, তখন কি হবে? বনবাসী। বনবাসী, ঠিক আছে। বনবাসী, হ্যাঁ বুঝছো? হ্যাঁ বাচ্চারা, বুঝছো? ওকে, বুঝছো। এবার আসো, বনবাসী। আচ্ছা, এবার আসো আরেকটা শব্দ লিখলাম ফুল। এই ফুল শব্দের উচ্চারণটা কি? এই ফুল শব্দের উচ্চারণ হলো ফয়রস্য ল, ফুল। ঠিক আছে, কিন্তু যখন তুমি এই ফুল শব্দটার সাথে যুক্ত করছো ফুল যোগ কি? সজ্জা। সজ্জা, দেখো তো, এবার কি তুমি উচ্চারণ করছো ফুল সজ্জা? না, তুমি ফুল সজ্জা বলছো না, তুমি বলছো ফুল সজ্জা। সরি, ফুল সজ্জা। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাই হবে, কারণ এটা তো আপনার কাছে হয় জফলা আছে। ফুল সজ্জা, বোঝা গেছে? তাহলে এই বিষয়টা মনে রেখো যে আরেকটা শব্দ অংশ যুক্ত হলেই যে ওকার হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ক্লিয়ার? বুঝছো? এই সবাই বুঝছো? কেন স্যার? কোনো উত্তর নাই তো, কেন উত্তর কি? কারণ এটা তুমি বনবাসী উচ্চারণ করছো, এই জন্য এটা বনবাসী লিখছো। মানে বনবাসী উচ্চারণ করছো তাই তুমি লিখছো, কিন্তু এটাকে কি তুমি ফুল সজ্জা উচ্চারণ করছো? তুমি তো ফুল সজ্জা বলছো না, বলছো কি ফুল সজ্জা। সুতরাং এই জায়গাতে তোমাকে হসন্ত দিতে হবে, তুমি ওকার দিতে পারবে না। এই হলো পার্থক্য। কথা ক্লিয়ার? এই কথা বুঝছো? আচ্ছা, বুঝছো। পরে যাই, পরের পৃষ্ঠায় চলে যাই। ওকে, এবার দেখো শব্দের শেষে এখানে কোনো নিয়ম নাই। শব্দের শেষে যদি উচ্চারণ হয় তাহলে সে অ সমান সমান ও হবে। ঠিক আছে, দেখে ভালো। শব্দের শেষে যদি উচ্চারণ হয় তাহলে সেই অটা ও হয়ে যাবে। বাইজি, তুমি হয়তো পরে এসেছো, তুমি একটু শুরু থেকে আবার একটু দেখো। আমি শুরুতেই বলেছি অ কোথায় হবে আর ও কোথায় হবে, এগুলো নিয়ম পড়ালাম। নিয়ম পড়ানোর পাশাপাশি, ঠিক আছে, আমি এটাও বললাম যে উচ্চারণের দিকে আমরা একটু লক্ষ্য দিব। আমরা উচ্চারণ আসলে কি করছি, ঠিক আছে। যেমন কাকলি শব্দের উচ্চারণ আমরা এই কটাকে ক বলবো না কো বলবো, অর্থাৎ কা ক লি, কা কলি না কা কলি। দেখো তুমি উচ্চারণ করছো কি কলি উচ্চারণ করছো, বলছো কাকলি ফার্নিচার, কাকলি কাকলি।
আমি কি আগের পৃষ্ঠে একটু ভুল করলাম? এই যে হ্যাঁ, ধন্যবাদ, তোমরা ধরিয়ে দিলা। বাঁশি তালব্য হবে। হ্যাঁ, বনবাসী, এটা তালব্য হবে, তালব্য, ঠিক আছে, তালব্য হবে, তালব্য হবে, বনবাসী। তুমি একটু দেখো, তুমি পারবে, তুমিও পারবে। দেখো, তুমি কি বলছো? কাকলি, কাকলি, কা ক, ক, ক বলছো না কো বলছো? দেখো, কলি, কাকলি না, তুমি বলছো কাকলি, কলি, ক করে কোল আর শিকারি লি, কলি বলছো, কলি। এইভাবে তুমি একটু উচ্চারণ করবো, স্লো একটু, একটু ট্রাই করো, পারবা, তুমিও পারবা, পারবা না কেন? মানুষ পারে না এমন কোনো কাজ আছে রে? আচ্ছা, শব্দের শেষে যদি, শব্দের শেষে যদি অ উচ্চারণ হয়, সেই অটা ও হবে, ঠিক আছে? একটাই কথা। যেমন আমি একটা শব্দ লিখি, লিখছি দেখো, উচ্চতর, উচ্চতর। এই শব্দের উচ্চারণ কি হবে? তোমরা একটু লিখে ফেলো তো। এই শব্দটার উচ্চারণ কি হবে? একটু লিখে ফেলো। এই শব্দটার উচ্চারণ কি হবে? একটু লিখে ফেলো। মা, ভালো তো লাগে। উচ্চতর, লক্ষ্য করো, চৌকারে চো, উচ্চ, তর অকার, উচ্চতর। শব্দের শেষে যদি অ উচ্চারণ হয়, সেই অটাকে আমরা ও উচ্চারণ করবো, অর্থাৎ অ উচ্চারণ করলে সেই অটা ও হয়ে যায়। ওকে, বুঝছো? যেমন দেখো, বলছে প্রিয়তম, তম, ঠিক আছে? তাহলে প্রিয়তম কি হবে? প্রি ও, ত ম করে মো, প্রিয়তম, বুঝা গেল? প্রিয়তম বুঝা গেল? প্রিয়তম উচ্চারণ প্রিয়তম। ওকে, ওকে। বুঝছো না, বুঝে নাই? আচ্ছা, আরেকটা শব্দ লিখি, শিক্ষিত। এটার উচ্চারণ কি হবে? দেখো, উচ্চারণ হবে শিখ, খয় শিকারে খি, ত করে তো, শিক্ষিত। কারণ শব্দের শেষে ত উচ্চারণ বলবৎ আছে, ত, ত করে তো, ঠিক আছে? এই জন্য শব্দ শেষে অ উচ্চারণ হলেই সেটা ওকার দিয়ে দিবা। ওকে, ওকে। আচ্ছা, কিন্তু এই শব্দটার উচ্চারণ কি হবে? এই শব্দটার উচ্চারণ কি হবে? একটু দ্রুত লিখে ফেলো তো। এই শব্দটার উচ্চারণ কি হবে? লিখো, আমি কমেন্ট দেখছি, লিখো। গীত, গুড, লিখছো গীত। জয়িতা লিখেছো দীর্ঘইকার দিয়ে, দীর্ঘইকার দিয়ে হবে না, আমরা তো এটাকে গীতও বলি না, বলি কি গীত, গীত বলি। সুতরাং এই তয় হসন্ত দিয়ে দিব, শেষে উচ্চারণ না হলে হসন্ত দিব, ঠিক আছে? আচ্ছা, এরকম আরেকটা শব্দ আছে আমাদের, সেটা হলো গীত। আরেকটা কি শব্দ আছে? হ্যাঁ, আমরা বলি না মত প্রকাশের স্বাধীনতা, মত। দেখো, এই যে মত, 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 ঠিক আছে? শেষে উচ্চারণ হবে না, হসন্ত দিব। উচ্চারণ হবে ওকার দিব। পার্থক্য এতটুকুই। বুঝছো না, বুঝো নাই? একটু বলো, বুঝছো না, বুঝো নাই, একটু বলো।
আচ্ছা, বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। এবার আমরা এই কারের উচ্চারণটা দেখব। কোন উচ্চারণ? এ কার। আমি যখন এ কারের উচ্চারণ দেখছি, এ কারটা কখনো এ থাকছে, কখনো এ থাকছে, তাই না? এই দুইটা। এবং বলেছি এ যখন এই থাকবে তার উচ্চারণ কি হবে? সংবৃত হবে। অর্ধটাকে আমরা এক্ষেত্রে কেটে দিব। এ যখন এ থাকবে, স্বাভাবিক থাকবে, তখন সেটা সংবৃত হবে। আর এ যখন এ হয়ে যাবে, অর্থাৎ সেটা অস্বাভাবিক বা বিকৃত, তখন সেটা কি হবে? তখন সেটা হবে বিবৃত। ঠিক আছে? এর পার্থক্যটুকু আমরা প্রথমেই দেখেছি, সুতরাং এখন আর আমি রিপিট করব না। আমি এবার মূল আলোচনায় যাই। ঠিক আছে? ওকে। এখন আমরা দেখব কোথায় আমাদের এটা এ হবে, এটা এ হবে, আর কোথায় আমাদের এটা এ হয়ে যাবে। এই দুইটার তফাৎ আমরা একটু দেখব। ঠিক আছে? লক্ষ্য করো, এখানে আমি লিখেছি এ বা এ কারের পরে যদি অ বা আকার থাকে, কথা বুঝো, শব্দের শুরুতে যদি এ অথবা একার থাকে, একার থাকে, কি থাকে? একার থাকে, এর পরে যদি বর্ণের সাথে কোনো কার যদি না থাকে, কার না থাকা মানে অ, বা আকার থাকে, তাহলে এই এ কারটা এতে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? এতে রূপান্তরিত হয়, এতে। ঠিক আছে? এ ধ্বনিতে রূপান্তরিত হয়। তাহলে আচ্ছা, আমাদের মনে হয় একটু প্রবলেম হচ্ছে, আমার ছবির কারণে দেখা যাচ্ছে না, কিন্তু ছবিটা এখন সরানো যাবে না। ওকে, ওকে, আমার মনে হয় এবার ভালো দেখবো। আচ্ছা, দেখো, আমি বললাম এটা, আমি বললাম এটা বা এ কার শুরুতে থাকবে, এর পরের বর্ণে যদি আমাদের অ বা আ চলে আসে, তাহলে এই এটা আমাদের এ হয়ে যাবে। এটা বললাম কোন ক্ষেত্রে? দেখো, এর পরে যদি অ বা আ থাকে, কি থাকে? অ বা আ থাকে, ওকে, তাহলে এ হয়ে যাবে। যেমন দেখো, এই যে একটা শব্দ লেখা আছে এক, দেখো তো এক, এই এক শব্দের উচ্চারণ কি? এক শব্দের উচ্চারণ হলো এক, এরকম। ঠিক আছে? এবার দেখো, একা শব্দটার দিকে একটু তাকাও। একা শব্দ, এই একা শব্দের উচ্চারণ কি? দেখো, একা। তুমি কিন্তু বলছো না একা, একা একা বসে আছি, তুমি কি একা একা বলছো? না, একা বলছো, একা। অর্থাৎ তুমি এখানে এ উচ্চারণ করছো। ওকে, এবার আসো, এটা তুমি উচ্চারণ করছো কি? ক্যান, ক্যান। তুমি কেন বলছো না, কেন। এই কেন, কেন আসনি তুমি, না, কেন আসনি, ক্যান, ক্যান। ঠিক আছে? ক্যান বা কেন, কেন। ঠিক আছে? কেন। ওকে, এবার দেখো, এখানে তুমি উচ্চারণ করছো কি? তেমন, 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 তেমন। ঠিক আছে? তেমন। ওকে, এবার দেখো, যেমন শব্দটার দিকে একটু তাকাও। যেমন, যখন এই শব্দটার দিকে আমরা একটু দেখি, তখন কেমন দেখছি? যেমন। তাহলে যে, দেখো, এ হয়ে গেল, যে মৌকর দন্তন্য মন, যেমন। দেখো, বেলা শব্দটার দিকে দেখো, বে লয়কারে লা, বেলা। দেখো, খেলা, খে লয়কারে লা, খেলা। একই সূত্র এবং একই রকম, এইরকমই উচ্চারণ হচ্ছে সবগুলো। এই যে তুমি লিখলো বিন্তু উমর লিখেছো কেন, উচ্চারণটা হচ্ছে কয়কারে কে নৌকারে নো, কেন। আমরা কি বলি কেন? আমরা কেন বলি নেই, বলি না, বলি কি কেন, কে নৌকা নো, কেন। ঠিক আছে? উচ্চারণ করি এইটা। সুতরাং এই দিকে একটু সচেতন হতে হবে। দেখো, আমরা কি বলি? মেলা, মেলা, মেলা বলি না, বলি কি মেলা, মে লয়কারে লা, মে, মে। ঠিক আছে? মে উচ্চারণ হবে। দেখো, চেলা, চেলা বলছে চেলা পেলা, চে লয়কারে লা, চেলা। এবার দেখো, বলছে তেরো, তেরো। আমরা কি বলি? তেরো, তেরো, তেরো বলি না, বলি কি তে র করে রো, তেরো। দেখো, দেখ,
দেখ, আমরা কি বলি? দেখ, 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 দেখ বলি না, বলি কি দেখ, দে, দে, দেখ, ঠিক আছে? আমরা কি বলি? জ্যাঠা, জ্যা, জ্যা, আমরা জেঠা বলি না, জেঠা বলি না, বলি কি জ্যা ঠয়াকারে ঠা, জ্যাঠা। বুঝা গেল? এইভাবে আমরা উচ্চারণ করি। এবার এটার কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো দেখো। ওখানে ওই রকম হলেও এগুলোর উচ্চারণ কিন্তু এ হয় না, কি হয়? এ হয়। যেমন আমরা কি বলি? আমরা কি বলি? মেঘ, মেঘ, মেঘ বলি না, বলি কি মেঘ, ময়কার ঘ, মেঘ, মেঘ বলি। এখান, এ খয়াকার নয়, এখান, এ স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। বলছি মেইল, 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 মেইল না, বলি কি মেইল, মে ইল, মেইল। বলছি লেখো, 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 লেখো বলি না, বলি কি লেখো, লে খ করে খো, লেখো বা লেখ, লয়কার খ, লেখ, ঠিক আছে? যা দাও না কেন। এবার বলছি কি টেকা, টেকা, টেকা না, এটার উচ্চারণ হবে টয়কারে টে, কয়কারে কা, টেকা, টেকা, টেকা উচ্চারণ হবে, ঠিক আছে? এটার দিকে একটু নজর রাখিও, এটা হবে টেকা, টয়কারে টে, কয়কারে কা, টেকা উচ্চারণ হবে, ঠিক আছে? এটা গেল আমাদের একটি নিয়ম। এটা হচ্ছে এক হচ্ছে। আমরা পরের নিয়মে যদি যাই, তাহলে আমরা দেখব যে আমরা যদি পরের নিয়মে যাই, তাহলে দেখব কি, দেখো, যদি যদি প্রথম বর্ণ এ বা একার থাকে, তার পরের বর্ণের সাথে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, একার, ওকার, অন্তস্থ, র, ল, স, হ, ঠিক আছে? অন্তস্থ র, অন্তস্থ র, ল, স, হ, অর্থাৎ অন্তস্থ ব্যঞ্জন এবং ওই যে উষ্ম বর্ণ যেগুলো আছে, এই কয়েকটা বর্ণ যদি থাকে, তাহলে এই এটা এই উচ্চারণ দেয়, ঠিক আছে? ওকে, দেখো এই জায়গাতে আমরা এটাকে বললাম দেখ, দেখ, দয়জফলা আকার খ, দেখ, এরকম উচ্চারণ করেছি, বা দেখো, যেটা বলি না কেন। কিন্তু যখন এই বর্ণের সাথে পরের বর্ণের সাথে হ্রস্বইকার চলে আসলো, তখন কিন্তু এটা স্বাভাবিক উচ্চারণ হলো, দেখি। আমরা কি বলি? দেখি, দেখি। হ্যাঁ, যদি এভাবে হবে, যদি জ করে যৌ, শিকারে দিয়ে, যদি এভাবে হবে, তুমি যেভাবে লিখেছো এভাবে হবে, যদি। এবার দেখো, বেশি, বয়কারে বে, তালব্য শহরের শিকারে শি, বেশি, উচ্চারণ ঠিক আছে। জেঠি, জয়গারে জেঠ, হরের শিকারে ঠি, জেঠি। জেঠু, জয়গারে জেঠ, হরের শিকারে ঠু, জেঠু। এগুলোর উচ্চারণ সব স্বাভাবিক হবে, ঠিক আছে? একুশ, এ কয়টুসু তালবর্ষ, একুশ, একুশ বলা যাবে না, একুশ বলি কি 21শে ফেব্রুয়ারি, না, একুশ। অর্থাৎ তোমাকে এই ক্ষেত্রে উচ্চারণ ঠিক রাখতে হবে। দেখো, চেনে, চয়কারে চে, নয়কারে নে, চেনে। তেতো, তয়কারে তে, তও করে তো, তেতো। গেছো, গয়কারে গে, ছও করে ছো, গেছো, ঠিক আছে? গেছো, ওকে। শ্রেয়, শ্রেয়, এটার উচ্চারণ হবে শ্রেয়, অন্তস্থ করে ও, শ্রেয়, ঠিক আছে? এটা ঠিক থাকবে, শ্রেয়। তারপর হচ্ছে কি ক্ষয়কারে খেয়ে, অন্তস্থ একারে আ, খেয়া। ধয়কার র, ঢের, ঠিক আছে? তয়কার ল, তেল, উচ্চারণ ঠিক থাকবে। তালব্য সয়কার, তালব্য স, শেষ। দয়কারে দেহ, হকারে হো, দেহ, উচ্চারণ এগুলো ঠিকঠাক থাকবে। বোঝা গেছে? এখন আবার অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে শ্রেয় মানে দন্ত স দিলেন কেন? কেন দন্ত স দিলেন? কারণ এখানে দন্ত স্বরই হবে। কি হবে? দন্ত স। দন্ত স কেন হবে সেটা আগামী ক্লাসে ব্যাখ্যা করব, ঠিক আছে? আগামী ক্লাসে ব্যাখ্যা করব দন্ত স কেন হবে। ওকে, তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, এই এ এরপরে যদি এই কয়েকটা বর্ণ থাকে, তাহলে সে এটা এই থাকবে। আর যদি এর পরে অ বা আ বর্ণ থাকে, তাহলে সেটা এ হবে। দুইটা সূত্র আমরা পড়লাম, ওকে। এবার আসি পরেরটাই।
এবার কয়েকটা ব্যতিক্রম দেখে নিই। দেখো তো দেখো তো এখানে কি আছে, একে একে না একে, এখানে দেখো একে একে, এখানে পরের বর্ণে একার থাকলেও এই এটার উচ্চারণ এ হবে, এ। আমরা উচ্চারিত করি এক এক কে, এক একে একে, ঠিক আছে, একে বলি একে, কোথায় একে, একের ঘরে এ, এ বলি, সুতরাং এখানে আমাকে এ লিখতে হবে। এবার দেখো তো তুমি এখানে কি উচ্চারণ করো, শেউরা, শেউরা না, শেউরা উচ্চারণ করো, করো না, বলো কি শেউরা, শেউরা, অর্থাৎ এই জায়গাতে আমরা উচ্চারণের কাছে প্রাধান্য দিব, উচ্চারণকে প্রাধান্য দিব। এখানে দেখো তুমি উচ্চারণ করো কি, উচ্চারণ করো দেওর, দেওর, দেওর উচ্চারণ করো, তুমি দেওর উচ্চারণ করো না, যদিও অ আছে কিন্তু এটা এ উচ্চারণ হবে। বুঝা গেল? এরকম আরো কিছু শব্দ পাবা বইয়ের মধ্যে, পড়বা। ওকে, তাহলে আমরা একটু পরের দিকে যাই। লক্ষ্য করো, এবার আসো, শব্দের প্রথম বর্ণ যদি এ বা একার হয়, এরপরে যদি অ বা আকার থাকে বা অনুস্বার থাকে, তার পরের বর্ণে যদি রস্বই বা রস্যু থাকে, মনে রাখো, মনে রেখো, আগের বার আমরা দেখেছিলাম এ বা এ থাকলে, একার থাকলে তারপরে যদি অ বা আ থাকে, তাহলে সেটা কি হবে, সেটা আমাদের এতে রূপান্তরিত হবে, এতে রূপান্তরিত হবে। কিন্তু একার বা এ বা একার এরপরে যদি অ বা আ থাকে, তারপরে যদি রস্বই বা রস্যু থাকে, লক্ষ্য করো, এতটুকু থাকলে এ হবে, কিন্তু এর পরের বর্ণে যদি আবার যে রস্বই বা রস্যু থাকে, তখন সেটা একারে রূপান্তরিত হবে। পার্থক্য এতটুকু, বোঝা গেছে? পার্থক্য এতটুকু। আচ্ছা, ওকে, লক্ষ্য করো, এখানে দেখো এ আছে, তারপরে ক আছে, ক এর সাথে কোনো কার নাই, মানে অবা, তার পরের বর্ণের সাথে দেখো রস্বইকার আছে, অর্থাৎ এই এটা এই উচ্চারণ হবে, তাহলে কি লিখবো, এ ক, একটি, 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 ঠিক আছে। ওকে, এবারে দেখো এটাতে কি হবে, একটু, লক্ষ্য করে দেখো এই সিস্টেমে সবগুলো আছে, এই সিস্টেমে। এবার দেখো একাকী, এটা কি বলবো, একাকী, একাকী, কেন, পরের বর্ণের সাথে দেখো রস্বইকার আছে, এই জন্য এটা একাকী। যদি শুধু একা থাকতো তাহলে সেটা হয়ে যেত একা, ঠিক আছে, পার্থক্য একটু দেখে নাও। ওকে,
একাকী না, একাকী, একাকী। হ্যাঁ, তারপর দেখো খেংরি, খেং যোগ রি, খেংরি, ঠিক আছে। ওকে, এরপরে দেখো ব্যঙ্গমী, ব্যঙ্গমী শব্দটার দিকে একটু লক্ষ্য করো। ব্যঙ্গমী, তাহলে কি হবে? ব্যাং, গ করে গো, ময় শিকারে মি, ব্যঙ্গমী। বুঝা গেছে? অক্ষর বিশ্লেষণ করো, করো আরো সহজ হবে। নেংটি, নেং টয় শিকারে টি, নেংটি। অনুসার সমান সমান ও বসন্ত। তেমনি, তাহলে সরি তেমনি, তেমনি। বোঝা গেল না যায়নি? ও সরি, তেমনি না রে, এটা তেমনি, তেমনি। আমরা কি তেমনি বলি? আমরা বলি তেমনি, সরি, এটা প্রকার হবে না। কি বলি? আমরা বলি তেমনি। তাহলে লিখবো তেমনি লিখবো, আমি তেমনি লিখছি কেন? বেশি কথা বলা হয়ে গেছে, বুঝছি, উল্টা পাল্টা হচ্ছে। ওকে, তাহলে একটা বিষয় দেখো, একটা বিষয় লক্ষ্য করো যে তৃতীয় বর্ণে যদি রস্বই বা রস্যকার থাকে তাহলে এই এটা এই থাকবে। তৃতীয় বর্ণে এসে যদি রস্বই রস্যু না থাকে তাহলে এই এটা হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে। তৃতীয় বর্ণে এসেও যদি অ থাকে তাহলে এটা হয়ে যাবে। যেমন দেখো এই জায়গাতে একটু আগে লিখলাম একটি, হয়ে গেল একটি, কিন্তু এবার দেখো একটা, একটা, এবার বলছি কি কয়টা? একটা, তাহলে এক এক কয়াকারে টা, একটা, ঠিক আছে, একটা। ওকে, এবার দেখো ব্যাং, ব্যাং, তুমি উচ্চারণ করছো কি ব্যাং, ঠিক আছে, ব্যাং উচ্চারণ করছো, কারণ পরের বর্ণে কোনো রস্বই বা রস্যু নাই। এবার দেখো পরের বর্ণে এসে আকার, অর্থাৎ রস্বই রস্যই নাই। এবার তুমি উচ্চারণ করবে কি ট্যাং রা, ট্যাং রা। কিন্তু আগে উচ্চারণ করছিলা কি, এই যে টেংরি যখন ছিল, টেংরি, টেংরি নাই, টেংরি যখন ছিল তখন এই কার উচ্চারণ হচ্ছিল, কিন্তু এবার এটা উচ্চারণ হবে কি ট্যাংরা, ট্যাংরা। আবার একই ভাবে ন্যাংটা, ন্যাং টয়াকারে টা, ন্যাংটা। আবার এই যে এটা উচ্চারণ হবে কি ব্যাং, গকারে গো, মায়াকারে মা, ব্যঙ্গ মা, কারণ কি পরের বর্ণে আকার আছে। এটা হলো পার্থক্য, বুঝছো? বুঝছো? বুঝছো কি? বুঝছো কি বলো? আশা করছি বুঝতে পেরেছো। পরের পেজে চলে যাই। দেখো এখানে বলছে কি ই কার যুক্ত, কি কার? ই কার যুক্ত ধাতু এর পরে যখন আ যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে এই ই কারটা এ কারে রূপান্তরিত হয়, সরি, এই ই কারটা এ কার হয়ে যায়। হ্যাঁ, একার হয়ে যায়। একার হওয়ার পরে এখানে মনে হয় কি ছিল ভুলে গেলাম। আচ্ছা, মনে রাখবা আমি যেটা বলছিলাম, ইকার যুক্ত ধাতুর পরে, ধাতু বা প্রাতিপদিকের পরে যখন আপ্রত্যয়চার যুক্ত হয় তখন ইকারটা এই কারে রূপান্তরিত হয় এবং উচ্চারণের সময় এই থাকে। যেমন দেখো লিখ যোগ আ সমান সমান কি লেখা, লেখা উচ্চারণ হবে লেখা। মিশ যোগ আ সমান সমান কি মেশা, উচ্চারণ হবে মেশা। শিখ যোগ আ সমান সমান শেখা, উচ্চারণ হবে কি শেখা। অর্থাৎ রস্বইটা যখন এই রস্বইকার যখন এ কারে রূপান্তরিত হবে উচ্চারণে এই থাকবে। বুঝা গেছে? বুঝছো? আর যখন
এ কারের সাথে যখন আ প্রত্যয় যুক্ত হবে, এ কার যুক্ত ধাতুর সাথে, এই যে ঠেল ধাতু, দেখো ঠেল, এ কার যুক্ত এর সাথে আ কার যুক্ত হয়ে ঠেলা হয়েছে, তখন এই এ কারটা এতে রূপান্তরিত হবে এ। যেমন দেখো এই যে ঠেলা সমান সমান, এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ করি আমরা ঠেলা। খেলা উচ্চারণ করি কি, খে লয়কারে লা, খেলা। বেচ যোগ আ সমান সমান বেচা, আমরা কিন্তু বেচা বলি না, বলি কি বেচা, বে চয়কারে চা, বেচা। এরপরে দেখো আছে কি, আছে খেপা, খেপ যোগ আ সমান সমান খেপা, আমরা এটার উচ্চারণও করি কি, উচ্চারণ করি খে পয়াকারে পা, খেপা। বুঝছো না বুঝো নাই? এটা একটু শর্টকাট করলাম, বুঝছো? বুঝলেও বলবো বুঝছি, না বুঝলেও বুঝছি। ইস, কাম সারছে রে, আমি খেয়ালই করিনি, ছবির কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু ছবিটা সরিয়ে রাখি, সরিয়ে রাখলে হয়তো বা দেখতে পাবা। প্রয়োজনে পৃষ্ঠাটা একটু চোখ বুলিয়ে নাও, ঠিক আছে? এই পাশে কি কি লেখা ছিল এটা বুঝতে পারোনি, একটু চোখ বুলিয়ে নাও। এতটুকু বুঝছো সবাই? আচ্ছা, বুঝলে আমরা পরের পৃষ্ঠায় যাই। আজকের ক্লাসটি একটু বড় হয়েছে, ঠিক আছে, কারণ গতদিনের ক্লাসটা আমরা একটু শর্ট করে আর কি, বিদ্যুৎ চলে যাবার কারণে আমরা ক্লাসটি কন্টিনিউ করতে পারিনি, যে কারণে অনেক পড়াগুলো বেঁধেছিল, যে কারণে আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা, এতটুকু বুঝছো? আশা করছি বুঝছো। এরপরে একটা তথ্য জানো, একাক্ষর যে শব্দগুলো, একাক্ষর যে শব্দগুলো আছে, একাক্ষর যে শব্দগুলো আছে, কে, হে, দে, হ্যাঁ, এই টাইপের যে শব্দগুলো আছে, এগুলোর উচ্চারণ সব ঠিক থাকে। একাক্ষর যুক্ত মানে একাক্ষর শব্দ আর কি একার যুক্ত, যেমন কয়কারে কে, হয়কারে হে, দয়কারে দে, হ্যাঁ, এই টাইপের যা আছে সবগুলো এই উচ্চারণ হয়। হ্যাঁ, এই তথ্যটা একটু জেনে রাখো, এগুলো আসে না, খামাখা পড়াচ্ছি। ওকে,
এবার আসি পরের তথ্যটা একটু জেনে নিই। ওকে, এটা একটু দেখো, এইটা একটু দেখবে। আমরা এই কয়েকটা জিনিস শিখে আমরা আজকে শেষ করব। শব্দের মাঝে যদি হ অথবা হয় নয়, মনে রাখবে পাশে থাকা মানে দন্তন্য, হ যোগ দন্তন্য, আর নিচে থাকা মানে হ যোগ মূর্ধন্য। তফাৎ হলো এতটুকু। এই জায়গায় আমরা উচ্চারণ করার ক্ষেত্রে আগে উচ্চারণ করব ন, আগে উচ্চারণ করব ন, তারপরে উচ্চারণ করব হ। ঠিক আছে, মানে ইংরেজি এন এইচ এর মতো উচ্চারণ হয়। যেমন দেখো চিহ্ন, তাহলে চিন হকারে হো, চিহ্ন। দেখো অপরাহ্ন, 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 অপরাহ্ন বলো না, অপরাহ্ন। ঠিক আছে, ওকে। এবার আসো প্রাণ হো, পরের ফলা আকার দন্তন্য, প্রাণ হকারে হো। দন্তন্য মধ্যন্য যাই থাকুক না কেন উচ্চারণ দন্তন্য দিয়ে হবে। পূর্বাহ্ন, পরশু র, পুর বান হকারে হো, পূর্বাহ্ন। এর উচ্চারণ কি হবে? আন হিক। ঠিক আছে, আনহিক। এর উচ্চারণ কি হবে? বন হরি শিকারে হি, বন হি। ঠিক আছে, এইভাবে উচ্চারণ হবে এগুলো। এর উচ্চারণ কি হবে? সায়ান হকারে হো, সায়ান হো। ঠিক আছে, সায়ান হো। বুঝছো? হয় নয় থাকলে নয়ের উচ্চারণ আগে হবে, হয়ের উচ্চারণ পরে হবে। একইভাবে হয় লয় যদি যুক্ত থাকে, লয়ের উচ্চারণ আগে হবে, হয়ের উচ্চারণ পরে হবে। যেমন দেখো একটা শব্দ আছে আলহাদ। ঠিক আছে, আলহাদ, তাহলে এটার উচ্চারণ হবে সরে আলো, আল হয়াকার দ হাত, আলহাদ। ঠিক আছে, আবার এটা দেখো সরে আলো, আল হয়াকারে হা, ধরে শিকারে দি, আল হাদি। ঠিক আছে, এটার উচ্চারণ হবে কি? প্রলহাদ, প্রলহাদ। পরফলা ওকার ল, প্রল হয়াকার দ হাত, প্রলহাদ। ঠিক আছে, এবার উচ্চারণ করতে হবে। জয়িতা তুমি লিখেছো পূর্বাহ্ন, তুমি দীর্ঘকার দিয়েছো, দীর্ঘকার হবে না, এটা রসুকার হবে। হ্যাঁ, ভুল হয়েছে। ওকে, তাহলে এগুলো আমাদের এইভাবে উচ্চারণ করতে হবে, সহজ জিনিস, আমরা এগুলো পারবো। এর আগে আমি পড়িয়েছি, আমি যখন ওই যে অনলাইনে পড়াইছিলাম কোনো এক কালে, হ্যাঁ, আমাদের উচ্চারণ পড়াইছিলাম এইচএসসি পরীক্ষার সময়, সেখানে আমি এগুলো পড়াইছি। ওকে, এবার আসো শব্দের মাঝে যদি দেখো, শব্দের মাঝে যদি এই বর্ণটা থাকে, এই বর্ণ, এই বর্ণটার অর্থ হলো কি? এখানে আছে হ, এখানে আছে ম। ঠিক আছে, হ ম। আমরা দেখতেছি হ যুক্ত বর্ণগুলো পরের বর্ণটা আগে উচ্চারণ হয়, তারপরে উচ্চারণ হয় হ। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা কি উচ্চারণ করব? দেখো বর্গফলা আকার কি? ম, ব্রাম হরি শিকারে হি, ব্রাহ্মী। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো ব্রাহ্মণ, বর্গফলা আকার ম, ব্রাহ্ম হকার দন্তন্য হন, ব্রাহ্মণ। ঠিক আছে, এরপরে দেখো ব্রহ্মা, রফলা যুক্ত আছে, কোনো কার নাই, সুতরাং ওকার হবে। ব্রহ্ম হয়াকারে হা, ব্রহ্ম হা। ঠিক আছে, এবার দেখো ব্রহ্মাণ্ড, বর্গফলা ওকার ম, ব্রহ্ম হয়াকার দন্তন্য হান,
ড করে ডো, ব্রহ্মাণ্ড। বুঝা গেছে? ওকে, তাহলে শব্দের মাঝে এই ক্ষীয় বর্ণ, সরি এটা তো ক্ষীয় বর্ণ না, হয় ময় যুক্ত বর্ণ থাকলে এভাবে উচ্চারণ করবো, ইংরেজি এম এইচ এর মতো উচ্চারণ। ওকে, বুঝছো? বুঝছো? আশা করছি বুঝছো। ওকে, এবার আসো, যদি হয়ের সাথে ব যুক্ত থাকে তাহলে কখনো উচ্চারণ হবে ওফ, ওফ উচ্চারণ হবে। কখন? তার আগের বর্ণের সাথে অ বা আ যুক্ত থাকলে। আর আগের বর্ণের সাথে যদি রস্যু বা রস্বই যুক্ত থাকে তাহলে হয়ে যাবে উফ। কি হবে? উফ। দেখো, লক্ষ্য করো, লক্ষ্য করে দেখো এখানে আহ্বান শব্দটা আছে, আহ্বান। দেখো তো, এই যে হয় বয় যুক্ত আছে না, তার আগের বর্ণ কি আছে? আগের বর্ণ হলো সরি আ, অর্থাৎ অ যুক্ত হলে সেটা ও হয়ে যাবে। তাহলে উচ্চারণ করো, সরিয়া ও, আউ ভয়াকার দন্তন্য ভান, আউ ভান। এই যে আকার ছিল, আকার দিলাম, আউ ভান। একই ভাবে হবে আউ ভায়ক, আউ ভায়ক, ঠিক আছে? একই ভাবে হবে কি, গয়ের সাথে কোনো কার নাই মানে অ, এই যে অ থাকলে এরপর যদি হয় বয় যুক্ত থাকে তাহলে ও হবে। তাহলে গয়ের পরে কি লিখবো? গ, ভ, বাকি যা আছে তাই, গভর। এবার দেখো জিহ্বা শব্দে, দেখো এই যে ঋস্বইকার আছে, রস্বইকার, অর্থাৎ রস্বই বা রস্যকার থাকলে এবং তারপরে যদি এই বর্ণ থাকে তাহলে সেটা উভ হয়ে যাবে। তাহলে লিখে ফেলি, জিউ ভয়াকারে ভা, জিহ্বা। একই ভাবে এটা হবে কি, বিউ ভল, ভল, বিহ্বল। বুঝছো না বুঝো নাই? আমি জানি তোমরা এগুলো আমার আগে আমার ক্লাস এটা করেছো, সুতরাং তোমরা পারবে, আমি এটা জানি। ওকে, তাহলে আমরা পরের নেক্সট পেজে যাই, এটা দিয়ে আজকে শেষ করি। দেখো, শব্দের মাঝে যদি হয়ে জ ফলা থাকে উচ্চারণ কি হবে? উচ্চারণ এই যে হ যোগ জ এরকম আছে, উচ্চারণ হবে কি? উচ্চারণ হবে জ ঝ, প্রথম জয়ের নিচে হসন্ত হবে, ঠিক আছে? জ ঝ উচ্চারণ হবে। যেমন এখানে একটা শব্দ লিখলাম উজ্জ, তাহলে উ ঝ করে ঝ, উজ্জ। এখানে একটা শব্দ লিখলাম দেখো দাহ্য, তাহলে দাজ ছ করে কি ঝো, দাহ্য। এখানে একটা শব্দ লিখলাম লেজ্জ, তাহলে লয়কার বর্গীর জ, লেজ ছ করে কি ঝ করে ঝো, লেজ্জ। এখানে একটা শব্দ লিখেছি গ্রাহ্য, তাহলে গয়ের ফল আকার বর্গীয় জ, গাছ ছ করে ঝো, গ্রাহ্য। এখানে একটা শব্দ লিখেছি সহ্য, দেখো তো এটার উচ্চারণ কি হবে? সহ্য, এটার উচ্চারণ কি হবে বলো? বলো, সহ্যের উচ্চারণ কি হবে? লিখো লিখো, সহ্যের উচ্চারণটা কি হবে লিখো। কেউ লিখে নেবে? গুড, এই যে জিএম সাহেব লিখে ফেলেছ, ধন্যবাদ। তাহলে এখানে উচ্চারণ কি হবে? সৌকার যশোদ ঝকারে ঝো। কেন মনে পড়ে? পরের বর্ণে যদি জফলা থাকে পূর্বের বর্ণে যে বর্ণটাই থাকুক অযুক্ত থাকলে সেটা ও হয়ে যাবে, প্রথমে পড়েছিলাম। তারপরে কি মুহ্যমান,
মুদ ঝকারে ঝ, মুচ্ছ ময়াকার দন্ত না মান, মুচ্যমান। এবার দেখো ঐতিহ্য, ও রস্যই ওই, আচ্ছা এটা নিচে লিখি, ও রস্যই ওই, তরস্বী বর্গীয় তীর ঝকারে ঝ, ঐতিহ্য। ওকে, ওকে, বুঝছো? এই মাহফুজুল, তুমি এটা কেন লিখছো? এটা কেন লিখছো? বললামই তো, অ এর পরে যদি জ ফলা আসে, সে অটা কি হয়? ও হয়। এই যে অ আছে, এরপরে জ ফলা আসছে, এত নিয়ম। বুঝছো না বুঝো নাই? ঘুম ধরছে রে, ঘুমাইতে হবে। বুঝছো? বুঝছো? বুঝছো কি নাকি বুঝো নাই? আচ্ছা, বুঝছো, ধন্যবাদ বুঝার জন্য। আজকে একটু বেশি কথা হয়ে গেল, বেশি আলাপ হয়ে গেল। আচ্ছা, তাহলে সে মূল কথাতেই ফিরে আসি। যাই হোক, উচ্চারণে কতটুকু বুঝলে আমি বুঝলাম না, এখন তোমরা ভালো জানো তোমরা কতটুকু বুঝেছো। তো আশা করছি চর্চাগুলো সব পারবে। তো আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।